কি ব্যাপার, এত দ্রুত আসলেন? শিশির রাগী কণ্ঠে বলল। হেলমেট পরুন। নাহিয়ান অবাক হয়ে বলল, কেন? পড়তে বলেছি তাই। ওকে ম্যাম, আপনার যেমন ইচ্ছে। নাহিয়ান হেলমেট পরে বলল। এবার কি পরা যাবে? কেন হেলমেট পরতে বললেন? শিশির গমগমে স্বরে বলল, এখানে কেন এসেছেন? নিজের বউকে নিয়ে ঘুরতে। স্পষ্ট কথা নাহিয়ানে। শিশির অন্য সময় হয়তো রাগ করতো না, হয় লজ্জা পেত, কিন্তু এখন শুধুই রাগ হচ্ছে তার। সে ফের থমথমে গলায় বলল। আমায় নিয়ে ঘুরতে এসে আশেপাশে মেয়েদের দেখাচ্ছেন তাই না? কত সুন্দর আপনি। নাহিয়ান যেন আকাশ থেকে পড়ল। সে আবার কি করলো? সে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো। কি বলছেন? হুম, যা বলছি একদম ঠিক বলছি। নাহিয়ান শিশিরের কথাবার্তার আগাগোড়া কিছুই বুঝলো না, শুধু এটুকু বুঝলো কোনো একটা কারণে তার শিশির বিন্দুর খুব রাগ হয়েছে। কি আর করা, সে নিজেকে নিজে দোষী সাব্যস্ত করে বলল। আচ্ছা নেন, বুঝেছি, সব দোষ আমার। এবার কি মাফ করা যাবে? শিশির কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল। হ্যাঁ। হঠাৎই লিজা হাঁপাতে হাঁপাতে এসে শিশিরের পাশে দাঁড়িয়ে বলল। রাগ করেছিস? শিশির তার দিকে ফিরে গমগমে কণ্ঠে বলল। না, কিন্তু তোর আবার এখানে কি? দেখ দোস্ত, তুই তো জানিস আশা ওই রকম বল। শিশির কিছু বলার আগে নাহিয়ান বলল। এক্সকিউজ মি, আমাকে কি বলা যাবে কি হয়েছে? আসলে ভাইয়া, আমাদের একটা ফ্রেন্ড আশা, ও আপনাকে রণবীর কাপুরের মতো বলেছে, আর শিশিরকে নিজের ননদ বলেছে। এই জন্য ও রাগ করে চলে এসেছে। নাহিয়ান হেলমেটের ভিতর দিয়ে শিশিরের দিকে তাকিয়ে মুচকি হেসে লিজাকে বলল। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। লিজা শিশিরের দিকে ফিরে বলল। দোস্ত দেখ, রাগ করে থাকিস না। নাহিয়ান তাকে আশ্বস্ত করে বলল। আপনি যান, বাকিটা আমি সামলে নিচ্ছি। ওকে ভাইয়া। লিজা চলে গেল। সে চলে যাওয়ার সাথে সাথে নাহিয়ান শিশিরের দিকে তাকিয়ে মুচকি হেসে দুষ্টুমি জড়িত কণ্ঠে বলল। কি ব্যাপার ম্যাম, জেলাস? শিশির কটমট দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল। কিসের জেলাস? আমি কেন জেলাস হতে যাব? ও আচ্ছা, তার মানে আপনি জেলাস নন? না। ও আচ্ছা, তাহলে চলুন একটু ডাক্তারের কাছে যেতে হবে। কেন? মনে হয় আমার কোনো সমস্যা হয়েছে, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আসলেও আপনার ডাক্তারের কাছেই যাওয়া প্রয়োজন। নাহিয়ান মুচকি হেসে লেডিস হেলমেটটা এগিয়ে দিল শিশিরের দিকে। শেষের হেলমেটটা পরে বাইকের পিছনে উঠে বসলো। নাহিয়ান বাইক স্টার্ট দিতে দিতে বলল। তাহলে আমরা কোথায় যাচ্ছি? ঢাকার পুরাতন কলিজার বাজারে। কি, কিন্তু এত জায়গা ছেড়ে কলিজার বাজারে কেন? আজকে আমি ওখানে কলিজা কিনে বাসায় গিয়ে কালো কালো কলিজা ভুনা করব তাই। বাপরে বাপ, মেয়ে কি ডেঞ্জারাস! ল্যাব ক্লাস শেষ করে সিঁড়ি বেয়ে নামছিল ফারিন আর নেহা। বাকিরা আগে আগে নেমে গেছে। হঠাৎই ফারিন দেখতে পায় তাদের থেকে মাত্র 4 ধাপ নিচে দাঁড়িয়ে আছে রিয়াদ, রিশান আর তাদের দুজন বন্ধু। হঠাৎই একটা দুষ্টু বুদ্ধি আসে ফারিনের মাথায়। সে ধাক্কা মেরে নেহাকে রিয়াদের দিকে ঠেলে দেয়। নেহা গিয়ে পড়ে রিয়াদের গায়ের উপর। দুজনে লজ্জা পায়। তাদের দেখে ফারিন দুষ্টু হেসে আর হাত টেনে বলে। দেখ, হাউ রোমান্টিক। কিন্তু হঠাৎই সে টের পায় আর হাতটা কেন যেন অন্যরকম লাগছে। কি ব্যাপার আরু, তোর হাতটা এমন? সে অবাক কণ্ঠে কথাটা বলতে বলতেই ঘুরে তাকায়, কিন্তু ঘুরে সে যা দেখতে পায় তাতে তার চোখ কোটর থেকে বের হয়ে আসার উপদ্রব। গলা শুকিয়ে কাঠ। নির্ঝরের হাত ধরে রেখেছে ফারিন। তার মানে এতক্ষণ তার ঘটানো সব কাণ্ড নির্ঝর দেখে ফেলেছে। হায় আল্লাহ, আজকে ফারিন সে কি করবে বুঝতে পারছেন। অন্যদিকে নির্ঝর রাগের দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে ফারিনের দিকে। আর একটু দূরেই আড়া দাঁড়িয়ে আছে। সে তো নির্ঝরকে দেখে থমকে গিয়েছিল। এক কোণায় দাঁড়িয়ে মনে মনে দোয়া ইউনুস পড়ছে সে, আর মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইছে। এ আল্লাহ, এবারের মতো ফারুককে বাঁচিয়ে দাও। হঠাৎই ফারিন শুকনো ঢোক গিলে আড়ার দিকে তাকিয়ে বলল। আরু বল ফোর। আরা বুঝতে পারল না এই সময়ও ফারিন কি বলছে, নাকি নির্ঝরকে দেখে ওর মাথা পুরোই খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন এখানে কথা বাড়ানো ঠিক হবে না, তাই সে আস্তে করে বলল। ফোর। ফারিন এবার দ্রুত নির্ঝরের হাত ছেড়ে দিয়ে আরার হাত ধরে বলল। এবার দ্রুত দৌড় দে। ফারিন আরার হাত ধরে দ্রুত দৌড় দিয়ে চলে গেল। এত দ্রুত যে নির্ঝর তাদের দেখতেই পেল না। অন্যদিকে দৌড়ে নিচে এসে নিজেদের রুমের একটা বেঞ্চের উপর বসে পাশের মেয়ের থেকে একটা পানির পট নিয়ে ঢকঢক করে তার সমস্ত পানি খেয়ে ফেলল ফারিন। তা দেখে মেয়েটি বলল। কি হয়েছে ফারিন? ফারিন জোরে জোরে শ্বাস নিয়ে কিছুক্ষণ পর বলল। সিংহের মুখ থেকে পালিয়ে এসেছি। মেয়েটির বুঝতে বাকি রইল না যে ফারিন আবার নির্ঝরের কাছ থেকে বকা খেতে খেতে বেঁচে গেছে। কিছুক্ষণ পর নেহার আগে ফুঁসতে ফুঁসতে এসে বলল। ফাইজলামের একটা লিমিট থাকে ফারু। কি করলি তুই? কি করছি বুঝতে পারছিস? তোদের
কেমিস্ট্রি দেখতে গিয়ে আমি আরেকটু হলেই সানলাইট খেয়ে ফেলতাম। ভাগ্যিস রক্তচোষা ধরতে পারিনি। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আরা এতক্ষণ চুপ ছিল, এবার সে বলল, আল্লাহর রহমতে ঠিক আছে, কিন্তু একটু পর গজবের জন্য তৈরি থাকিস। একটু পরে ওনার হায়ার ম্যাথের ক্লাস আছে। ফারিন বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলল, কি? জি। কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে ইমরান চৌধুরী। হাসনা চৌধুরী তার জন্য লেবুর শরবত তৈরি করে এনে পাশে রাখলেন। ইমরান চৌধুরী তখনও ল্যাপটপে কাজ করছে। হাসনা চৌধুরীকে দেখে মুচকি হেসে বললেন, কিছু বলবে? হ্যাঁ, বলার তো অনেক কথা আছে। তুমি কি ব্যস্ত? ইমরান চৌধুরী চটজলদি একটা কাজ করে ল্যাপটপ অফ করে বললেন। এবার বলো। হাসনা চৌধুরী কাচুমাচু করে বললেন, আসলে হয়েছে কি, আমাদের নির্ঝর তো অনেক বড় হলো, ওর বিয়ের ব্যাপারে। ইমরান চৌধুরী হেসে পাশ থেকে শরবতের গ্লাসটা নিয়ে খেতে খেতে বললেন, ও এই কথা। তা তুমি বললে কালকেই পাত্রী দেখতে যাই। কি বলো? হঠাৎ করে পাত্রী কোথায় পাবে? কেন, তুমি কি ভুলে গেছো? পাত্রী তো ঠিক করাই আছে। হাসনা চৌধুরী ঠিক মনে করতে পারলেন না ইমরান চৌধুরী কার কথা বলছে। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। তা দেখে ইমরান চৌধুরী বললেন, আরে আমার বেস্ট ফ্রেন্ড মুস্তফা, ওর মেয়ে আছে না, তার সাথেই তো নিজের বিয়ে ঠিক করা বহু আগে। হাসনা চৌধুরীর এবার মনে পড়ল মেজর মোস্তফা কামালের কথা। ইমরান চৌধুরীর বহু পুরানো বেস্ট ফ্রেন্ড। তিনি ইমরান চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, মোস্তাফা কামাল ভাইয়ের মেয়ে মানে পুতুল? হ্যাঁ, এই তো মনে আছে। হাসনা চৌধুরীর মুখটা কেন যেন মলিন হয়ে গেল। তা দেখে ইমরান চৌধুরী বললেন, কি হলো হাসনা, কোনো সমস্যা? না, তাহলে তোমার মুখ এমন মলিন হয়ে গেল কেন? কিছু না মনে করলে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার না ফারিন মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। ফারিনকে? ওই যে বলেছিলাম না, নির্ঝরের কলেজের। ও আচ্ছা। তো তো তুমি কি শুনতে চাচ্ছ? আগে থেকেই বলি হাসনা, মোস্তফা আমার অনেক পুরাতন ফ্রেন্ড। ওর মেয়েকে যখন বলেছি নির্জনের বউ বানিয়ে আনবো, তখন পুতুল যেরকমই হোক না কেন এবারের বউ হবে। খানিকটা তেজি শোনালো ইমরান চৌধুরীর কণ্ঠ। হাসনা চৌধুরী আর কিছু বললেন না, কারণ তিনি ভালো করেই জানেন ইমরান চৌধুরী যখন একবার বলেছেন তখন পুতুল ব্যতীত অন্য কেউ এ বাড়ির বউ হতে পারবে না। তিনি যতই চান ফারিনকে কোনোদিনই নির্ঝরের বউ করতে পারবেন না। রাতের আকাশে তারাগুলোর দিকে তাকিয়ে আছে তানিম। একাকী দাঁড়িয়ে আছে ছাদের কর্নারে। সাইডে মোবাইলে গান বেজে চলেছে। হঠাৎই পেছন থেকে কেউ তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। তানিম দ্রুত গান অফ করে তাকে ছাড়ানোর চেষ্টা করলে মেয়েটি আরো জোরে তাকে জড়িয়ে ধরে। তানিম এবার রেগে গিয়ে বলে ওঠে, কে? ছাড়ো বলছি। ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটি। তানিম আস্তে করে রিমঝিম। বলে এবার আর সহ্য করতে পারে না। রিমঝিম জোরে জোরে কেঁদে ওঠে। তা দেখে তানিম বলে, ওই কাঁদছিস কেন? রিমঝিম কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে ভালোবাসি তানিম ভাই, পাগলের মতো। আমি মারাই যাব তোমাকে না পেলে। তানিম চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তারপর রিমঝিমকে ছাড়াতে ছাড়াতে বলে, পাগলামি করিস না রিমঝিম। আমার সব জিনিস যখন তোমার পাগলামি মনে হয় তখন জেনে রেখো, আর তোমার ভালোবাসার পাগল তানিম ভাই। কি হয়েছে তোর? কেমন পাগলামি করছিস কেন? নিচে আব্বু আম্মু আমার আর ইফাজ ভাইয়ের বিয়ের কথা বলছেন, কিন্তু বিশ্বাস করো তানিম ভাই, তোমাকে না পেলে আমি মারাই যাব, বাঁচবো না আমি। দয়া করে আমাকে বাঁচাও। ভালো তো, ইফাজ ভালো ছেলে। কত বড় ডাক্তার বলতো তুই? সারা জীবন সুখে থাকতে পারবি। আর আমাকে বিয়ে করলে কি পাবি? আমি না তো কোনোদিন তোকে ভালোবাসতে পারবো, আর না তো সুখ শান্তি দিতে পারবো। রিমঝিম কান্না জড়িত কণ্ঠে বলল, তুমি আমাকে কোনোদিন ভালো না বাসো, আমি তাই সই, কিন্তু তুমি ব্যতীত অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। পাগলামি করছিস কেন তোমাকে ভালোবাসার জন্য। রিমঝিম? রিমঝিম চোখের পানি মুছে বলল, আচ্ছা, তোমার মনে হচ্ছে না আমি পাগলামি করছি? তাহলে জেনে রাখো আমি পাগলামি করছি। তুমি যদি এই বিয়ে না থামাও তাহলে এক্ষুনি ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আমি মরে যাব। কথাটা বলে রিমঝিম ছাদ থেকে লাফ দেওয়ার জন্য উদ্যত হলো। তখনই পেছন থেকে তানিম ওকে টান দিয়ে নিজের কাছাকাছি নিয়ে এসে ঠাস করে একটা থাপ্পড় মারল ওর বা চোয়ালে। রিমঝিম এবার আর কাঁদলো না, বরং অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তানিমের পানে। যে কোনোদিনও জোরে কথা পর্যন্ত বলে না, সেই আজকে ওকে থাপ্পড় মারলো। বিশ্বাস হলো না রিমঝিমের। তখনই তানিম বলল, এখনই যদি নিচে না যাস তাহলে আরো একটা পড়বে তোর ডান চোয়ালে। আর জেনে রাখ, শিশির ব্যতীত অন্য কাউকে আমি নিজের বউ হিসেবে কোনোদিন মানতে পারবো না, বুঝতে পেরেছিস?
রিমঝিমের চোখ ফেটে গড়িয়ে পড়ল নোনা জল। চটজলদি হাতে তা মুছে এসে মলিন হেসে বলল, বুঝেছি। কথাটা কোনো রকমে বলেই দৌড় দিয়ে নিচে নেমে গেল রিমঝিম। তানিম রাগে দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল তার পানে। রাত 10:30টার কিছু বেশি। শিশির কুঞ্জ আজকে পুরো ফাঁকা, সবাই যে যার বাসায় চলে গেছে। রাতে খাওয়া দাওয়া শেষে নিজের বিছানার উপর উপুর হয়ে শুয়ে সারাদিনের ঘটে যাওয়া সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা কল্পনা করছিল শিশির। আজকে নাহিয়ান আর সেই মিলে সারা সকাল জুড়ে ঢাকার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ঘুরেছে। সেই সবই ভাবছে আর মুচকি মুচকি হাসছে সে। তখনই তার ফোনে টুম করে একটা শব্দ হলো। হয়তো মেসেজ এসেছে তা দেখার জন্য শিশির পাশে থাকা ফোনটা হাতে নিতে সে দেখতে পায় মেসেজ এসেছে নাহিয়ানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। শিশির চটজলদি উঠে বসে মোবাইল আনলক করতে দেখতে পায় নাহিয়ানের মেসেজ। কি করেন ম্যাম? ম্যাম। নাহিয়ানের মুখের এই শব্দটা শিশিরের যে কি ভালো লাগে তা হয়তো সে কোনোদিনও ব্যাখ্যা করতে পারবে না। সে মুচকি হেসে রিপ্লাই লিখে। বসে আছি। রিপ্লাই সেন্ড হতে না হতে ওপাশ থেকে ফের মেসেজ আসে। একটু কষ্ট করে বেলকনিতে আসতে পারবেন? শিশির দ্রুত বিছানা থেকে নেমে রাস্তার ধারের ব্যালকনির কাছে গিয়ে দাঁড়ালো। রাস্তার ওই পাশে নিজের রোলস রয়েলসের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে নাহিয়ান। শিশিরকে দেখে সে মুচকি হাসছে। অন্যদিকে নাহিয়ানকে এত রাতে নিজের বাসার সামনে দেখে শিশির তাড়াতাড়ি মেসেজ টাইপ করে বলল। এত রাতে এখানে কেন? সাথে সাথে ওই পাশ থেকে রিপ্লাই। আপনাকে দেখার জন্য ম্যাম, একবার একটু নিচে আসেন। শিশির ব্যালকনি থেকে না বোতক মাথা নাড়ালো। তা দেখে নাহিয়ান ফের মেসেজে বলল, আপনি যদি না আসেন তাহলে কিন্তু আমি বাসার ভেতরে চলে আসব। শিশির কি করবে বুঝতে পারলো না, কিন্তু এত রাতে তার পক্ষে কোনো মতেই বাসার বাইরে যাওয়া সম্ভব নয়। বাবা মা যদি একবার দেখে তাহলে হাজারটা প্রশ্ন করবে। আর রিয়াও এখন সম্ভবত পড়ে পড়ে ঘুমিয়ে পড়েছে, তাই কোনো মতেই সে বাসার বাইরে যেতে পারবে না। সে মেসেজে দ্রুত টাইপ করলো। সারাদিন তো একসাথে থাকলাম, এখন তো যান, আবার কালকে দেখা হবে। হ্যাঁ, বাই। সাথে সাথে ওই পাশ থেকে রিপ্লাই। কই সারাদিন, শুধু তো সকালটা। আর এমনিতেও আপনি যেহেতু এখন আমার বউ, সেহেতু আপনাকে সারাদিন নিজের সামনে বসিয়ে রাখার অধিকার আমার আছে। তাই এখন যেহেতু আপনাকে দেখতে ইচ্ছে করছে, তাই আপনি নিচে আসুন, না হলে কিন্তু আমি উপরে চলে আসব। কি করবে বুঝতে পারলো না। এই লোকটা সবসময় যন্ত্রণা দিতে থাকে, হয়তো সামনাসামনি নয়তো কল্পনায়। সে বিছানার উপর গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর নাহিয়ান চলে গেছে কিনা তা দেখার জন্য শিশির গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো, কিন্তু রাস্তার ওই পাশে আর নাহিয়ান নেই, এমনকি তার গাড়িটাও। তার মানে নাহিয়ান চলে গেছে। শিশির স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, কিন্তু সে পিছনে ঘুরতেই কারো বুকের সাথে ধাক্কা খেলো। ভেসে আসা চন্দন কাঠ, গোলাপ কাঠ আর আগর কাঠের মিশেলে তৈরি এক তীব্র ঝাঁঝালো গন্ধে সে বুঝতে পারে এটা নাহিয়ান। বুক ধরফর করে ওঠে তার মানে নাহিয়ান সত্যি সত্যি তাদের বাসায় চলে এসেছে। অন্যদিকে নাহিয়ান কিছু না বলে শিশিরের কোমরে হাত দিয়ে তাকে সামান্য উঁচু করে নিয়ে যায় রুমের ভেতর। তারপর আলতো হাতে রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। তা দেখে শিশির ভীত কণ্ঠে বলল, কি করছেন? নাহিয়ান তার দিকে তাকিয়ে বলল, নিজের বিয়ে করা বউয়ের সাথে ফষ্টি নষ্টি করছি, বুঝছো না জান? কিন্তু বাসায় তো বাবা মা আছে। হ্যাঁ তো তো মানে আপনি কি বলে আমার রুমে এসেছেন? নাহিয়ান বাঁকা হেসে বলল, বলেছি শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা আপনার মেয়ে বায়োলজিতে দুর্বল, তো তাই একটু প্র্যাকটিক্যাল ক্লাস নিতে যাচ্ছি। ইয়ার কি করবেন না, একদম সত্যি সত্যি বলুন কি বলেছেন। নাহিয়ান শিশিরের চুলের ভাঁজে নিজের মুখ ডুবিয়ে দিতে দিতে বলল, তোমার কেন মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলেছি? এটাই সত্যি কথা। আর অনেকক্ষণ পরে নিজের বউকে কাছে পেয়েছি, তাই উল্টো পাল্টা প্রশ্ন করে মুড খারাপ করে দিও না। কিন্তু আর কিছুই বলতে পারল না সে। নাহিয়ান দ্বিতীয়বারের মতো নিজের অধর দিয়ে তীব্রভাবে দখল করলো শিশিরের নরম কোমল অষ্টদয়। হঠাৎই সবকিছু থমকে গেল, কেবল প্রণয়ের এক দমকা উষ্ণ হাওয়া ছুঁয়ে গেল তাদের। আজকে ফারিনদের হায়ার ম্যাথ টেস্ট। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা, সবাই নিজেদের মতো কলমের যুদ্ধ চালাচ্ছে। শুধুমাত্র নিশ্চুপ হয়ে বসে আছে ফারিন, কিছুই লিখছে না, নিজের মনে কি জানি ভাবছে। আর লিখবে বা কী করে? টেস্টের আগের দিন একবার অন্তত প্র্যাকটিস তো করা উচিত, কিন্তু ফারিন তো কালকে হায়ার ম্যাথ বই ছুঁয়েও দেখেনি। বেশ কিছুক্ষণ ধরেই নির্ঝর খেয়াল করছে ফারিন কিছু না লিখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সে সবার উদ্দেশ্যে বেশ জোরেই বলল, এখানে টেস্ট চলছে, যদি কারো টেস্ট দিতে ইচ্ছে করে তাহলে সে ক্লাসে থাকবে, না হলে এক্ষুনি আমার ক্লাস থেকে বের হয়ে যেতে পারে। সবাই নির্ঝরের কথা শুনে ফের লেখালেখিতে মন দিল। ফারিন নির্ঝরের কথায় শুধু একবার তার দিকে তাকালো, তারপর ডোন্ট কেয়ার এমন একটা ভাব নিয়ে আবারও বাইরের দিকে তাকালো। বেশ কিছুক্ষণ পর নির্ঝর দেখলো ফারিন এখনো জানালা দিয়ে বাইরে তাকিয়ে। এবার মেজাজ গরম হলো তার। সে এগিয়ে গিয়ে ফারিনের সামনে দাঁড়িয়ে বলল, স্ট্যান্ড আপ। ফারিন তার দিকে তাকালো, তার চোখে প্রশ্ন। তা দেখে নির্ঝর ফের বলল, হ্যাঁ তোমাকেই বলছি, স্ট্যান্ড আপ। ফারিন দাঁড়িয়ে বলল, কোনো সমস্যা স্যার? নির্ঝর রাগী কণ্ঠে বলল, আর ইউ জোকিং উইথ মি? জি জি
স্যার কি বললেন আপনি? আমার শিক্ষক, আপনার সাথে আমি ইয়ার্কি করব কেন? কিছু লিখছো না কেন? এখানে টেস্ট চলছে মিস ফারিন, তোমার চুপ করে বসে থাকার কারণ কি? স্যার আমি প্র্যাকটিস করতে পারিনি। এখানে কি কোনো নাটক চলছে যে তুমি প্র্যাকটিস করতে পারোনি বলে টেস্ট দিতে পারবে না? এই টেস্ট অ্যালাউ না হলে কিন্তু ফাইনালে আমি তোমাকে বসতে দেব না। নাও ইউ গিভ দ্য আনসার। প্র্যাকটিস করনি কেন? ফারিন চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তা দেখে নির্ঝর রেগে গিয়ে বলল। আনসার মি। নির্ঝরের এমন চিৎকারে পুরো ক্লাসের সবাই লেখা বন্ধ করে তার আর ফারিনের দিকে তাকালো। ফারিন চোখ মুখ বন্ধ করে দ্রুত বলল। স্যার আমার শ্বশুর ঠ্যাং ভেঙে দিয়েছে। হোয়াট? ক্লাসের সবাই ফারিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশ থেকে একটা মেয়ে নেহাকে সামান্য ধাক্কা দিয়ে বলল। মাহেরা ফারিন কি বিবাহিত? আরে না, কি বলছো? কিন্তু ওই যে বললো। নেহা অবাক, ফারিন কী সব বলছে। এদিকে ফারিন নিজেও হতভম্ব, কি বলল সে। অন্যদিকে নির্ঝর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে তার দিকে। ফারিন আমতা আমতা করে বলল। না মানে ইয়ে মানে স্যার। গেট আউট। ফারিন বোকা দৃষ্টি নিক্ষেপ করে বলল। জি স্যার। আই সে গেট আউট ফ্রম মাই ক্লাস রাইট নাও। ফারিন আর কিছু বলতে পারল না। পুরো ক্লাস তার দিকে তাকিয়ে কেউ কেউ মুখ চেপে হাসছে। ফারিনের এবার বেশ রাগ হলো। সে রাগে ধূপধাপ পা ফেলে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর কলেজ ক্যাম্পাস থেকে কিছুটা দূরে একটা পার্কের বেঞ্চে বসে আছে ফারিন। তার বাঁ পাশে নেহা, ডান পাশে আরা বসে আছে। আর তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে ইমন আর রায়ান। লিসা মায়ের অসুস্থতার কারণে টেস্ট দিয়ে চলে গেছে। সবাই নিশ্চুপ। হঠাৎই নীরবতা ভেঙে ইমন বলল। এবার নেহাও যোগ হলো। নেহা সবাইকে থামিয়ে বলল। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ইমন বলল। বাইরে ভাই, ওইটা কি ছিল পারু? ঠ্যাং ভেঙে গেছে, তাও আবার শ্বশুরের। তুই বিয়ে কবে করলে? হ্যাঁ, ফারুক ফাইজলামের একটা লিমিট থাকে। স্যারের সাথে ওইভাবে কেউ কথা বলে? আর কি করতাম, এমনিতেই একটা প্যারে আছি। তারপরে রক্তচোষা বারবার কানের সামনে চিল্লাছিল। তাই বলে শ্বশুরের ঠ্যাং ভেঙে গেছে? আরে তখন কিছু মাথায় আসছিল না, কি আর বলবো। এবার আমাদের অ্যাকচুয়ালি কারণটা বল। প্র্যাকটিস করিসনি কেন তুই? ফাইনালে অ্যালাউ করবে না। এইটা কি কলেজের টেস্ট ছিল নাকি? এইটা তো উনি ক্লাস টেস্ট নিলেন। এর জন্য যদি আমাকে ফাইনালে না বসতে দেয় তাহলে আমি প্রিন্সিপাল আঙ্কেলকে গিয়ে বলবো। ওরে বাবা, এমনিতে তুই কিছু লিখিসনি, তারপরও এত গলাবাজি। থামবে তোরা? আর ফারু, তোর কি হয়েছে রে? কালকে রাতে দেখলাম অনেকক্ষণ ধরে আঙ্কেল আন্টির সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে কি সব কথাবার্তা বললি। তারপর থেকে এমন অদ্ভুত বিহেভ করছিস, মানে কি? কি হয়েছে রে ফারুক? খোলাসা করে বলতো। এনি প্রবলেম? শুধু প্রবলেম। প্রবলেমের বাপ দাদা ভাই বোন সহ 14 গোষ্ঠী এসে হাজির হয়েছে। মানে? মানে আমার বিয়ে ঠিক করেছে আমার বাবা মা। মানে কি? কবে, কখন, কার সাথে? কই, আমায় তো কিছু বললি না। তোরে দেখতে এসেছিল, আমি ওর রুমমেট, তাই কিছু বলিনি। যাই হোক, কার সাথে বিয়ে ঠিক হয়েছে? তোর কোনো কাজিন? আরে না, আমার এরকম কোনো কাজিন থাকলে তো কবেই লেখাপড়া ছেড়ে গলায় ঝুলিয়ে পড়তাম। কিন্তু আমি তো আর সিনেমা বা উপন্যাসের নায়িকা নই যে নায়কের মতো কাজিন থাকবে। তাহলে হুট করে আঙ্কেল আন্টি কার সাথে ঠিক করলো? আরে ঠিক বিয়ে ঠিক করেনি, বাট বাবা বলেছে যে ওই ছেলেকেই বিয়ে করতে হবে, না হলে তোরা তো আমার বাবাকে চিনিস ভালো করে। আচ্ছা বুঝলাম, তোর কোনো কাজিন নেই, কিন্তু হঠাৎ করে তোর বাবা কোন ছেলে ধরে আনলো তোর জন্য? এ কোনো কোনো সাধারণ ছেলে নয় লা। এই হলো আমার বাবার পছন্দের ছেলে, মোর বাবার পিচ্চিকালের বেস্ট ফ্রেন্ডের ছেলে, তার উপরে আবার বিসিএস ক্যাডার। সিরিয়াসলি ফারু, এই সময় তোর মজার মুড আছে? মুড থাকবে না মানে? আই এম অলওয়েজ কুল ব্রো। তা একটু আগে অমন ঢং করতেছিলি কেন? এমন ভাব দেখাচ্ছিলি যেন বিয়ে ঠিক হয়ে গেছে। এই টেনশনই তুই ম্যাথ করতে পারিসনি। টেনশন তো একটু হচ্ছে যিনি না জানি কার কার সাথে বিয়ে ঠিক করেছে। আর সবচেয়ে বড় কথা, আমার এখন বিয়ে করে একদম মুড নেই। বিয়ে করার জন্য আবার মুডের প্রয়োজন হয়? অফকোর্স বেবি, মুড না থাকলে দেখা গেল আমি সাজুগুজু করলেও ছবি ভালো উঠলো না। আমি তো বিয়ে করব মূলত ছবি তোলার জন্যই, বুঝছিস?
আসলেও পারু, তোর বরের কপাল খারাপ আছে। সেসব বাদ দে, এখন বল কি করে গেলে বিয়েটা ভেঙে যাবে আর আমার দোষও হবে না? তোর নিজের মাথায় তো সারাক্ষণ উদ্ভুত চিন্তা ভাবনা ঘোরাঘুরি করে, এখন আবার আমাদের হেল্প নিচ্ছিস কেন? কালকে রাতে অনেক ভেবেছি, এটা একটু যুক্তিগত মনে হচ্ছে না। কি কি ভাবলি? এই ধরনের সামনে খুঁড়িয়ে হাঁটা, টেরা হয়ে তাকানো, অথবা তুলতুলি দিয়ে কথা বলা। সবাই একযোগে হেসে উঠল। রায়ান নিজেকে সামলাতে সামলাতে বলল, বুদ্ধিগুলো ভালো, কিন্তু এগুলো পুরাতন হয়ে গেছে। ঠিক ঠিক। তাহলে তোরাই কিছু বুদ্ধি দে না। তারা কথা বলতে বলতেই হঠাৎ ফারিনের ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো তার মা কল দিচ্ছে। প্রথমে রিসিভ না করলো, বারবার ফোন আসার কারণে শেষমেশ সে রিসিভ করলো। হ্যালো আম্মু। কোথায় তুই? আম্মু, এই তো কলেজে। তোকে না কালকে রাতে বললাম আজকে কলেজে যাওয়ার প্রয়োজন নেই, বাসায় আয়, বিকালে আঙ্কেল আন্টিরা আসবে। কিন্তু আম্মু। কিন্তু কি ফারু, আগামী 2 ঘন্টার ভিতরে তোকে আমি বাসায় দেখতে চাই। তোর আব্বু তো তোকে কিছু বলবে না, আমার সাথে রাগারাগি করছে, ভালো করে জানিস তোর আব্বু কি পরিমাণ তিরিক্ষি মেজাজে। আচ্ছা, তুমি রাখো, আমি আসছি। দোষ যাই হোক, ছেলে কিন্তু নির্জন স্যারের মতো হ্যান্ডসাম হওয়া চাই। ফারিন রেগে গিয়ে বলল, চুলায় যাক তোদের নির্জন স্যার, আমি মরতেছি আমার জ্বালায়। তারপর নেহার দিকে ফিরে বলল, তুই কি আসবি নাকি থাকবি? আমি কিন্তু বাসা থেকে ডিরেক্ট ডুমুরিয়া যাব। নেহার সাথে সাথে ইমন আর রায়ানও বলল। হ্যাঁ, আসছি। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে শিশির পা বাড়ালো আনায়াদের ধূসর 2তলা বিল্ডিংয়ের দিকে। কলিং বেল বাজতেই বের হয়ে আসলেন আনায়ার আম্মু। আগে হলে ইনায়া আসতো, কিন্তু রিসেন্ট বিয়ে হওয়ার কারণে সে এখন শ্বশুর বাড়ি আছে। আনায়ার আম্মু শিশিরকে দেখে স্নিগ্ধ হেসে জড়িয়ে ধরলেন। শিশির মুচকি হেসে বলল, কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই তোর আসার সময় হলো? না আসলে আমরা 3 দিন হচ্ছে সুইজারল্যান্ড থেকে এসেছি, তার উপর আবার বাসায় লোকজন ছিল, এই জন্য আসতে পারিনি। তাকে ভিতরে এনে বসতে দিতে দিতে বললেন, তুই একটু বস, আমি শরবত বানিয়ে নিয়ে আসি। তুই আসবি জানলে আমি তোর ফেভারিট নুডলস বানাতাম। না না আন্টি, কিছু লাগবে না, আপনি ব্যস্ত হবেন না, শুধু বলুন আনায়া কোথায়, ও আজকে ভার্সিটিতে যায়নি? আনায়ার কিছু না, শুধু যেতে যেতে থমকে দাঁড়ালেন। শিশিরের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজকে নাকি ভার্সিটির ক্লাস নেই? অত সকাল থেকে দরজা খুলিনি। কালকে রাতে বলেছিল যে আজকে ক্লাস নেই, যাবে না ভার্সিটি। শিশির কিছুটা অবাক হয়ে বলল, কি আন্টি, ও বাইরে আসেনি? আমার ফোনটা তো ধরছে না আন্টি, ও রুমে আছে না? হ্যাঁ, ও তো রুমেই সকাল থেকে বের হয়নি একটু। আচ্ছা আন্টি। শিশির কথাটা বলে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আনার দরজার সামনে দাঁড়িয়ে 2-3 বার নক করলো, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। এবার শিশির বেশ চিন্তিত গলায় বলল, আয়ু বেবি, দরজাটা খোল। বেশ কিছুক্ষণ বাদে আনা দরজা খুলল। তার চোখগুলো ফুলে গেছে, চুলগুলো এলোমেলো, ওড়নাটা কোনো রকম বুকের উপর দেওয়া। কেমন অগোছালো লাগছে তাকে, কিন্তু সে তো এরকম অগোছালো থাকে না। শিশির বেশ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে জান তোর? ফোন ধরছিলে না কেন? আর কালকে হৃদিত ভাইয়ার সাথে কি কথাবার্তা হলো? কি এমন কথা বলছিলি তোরা? তারপর থেকে হৃদিত ভাইয়াকেও ফোনে পাচ্ছি না। আনা হৃদিতের নাম শুনে বেশ রেগে গিয়ে বলল, একদম আমার সামনে ওই লোকের নাম নিবি না। কি মনে করে কেউ নিয়ে নিজেকে কোনো সিনেমার হিরো? আমি কি আমাকে বলেছিলাম যে ওর পেছনে ঘুরঘুর করতে? কেন করেছিলেন আমার পেছনে ঘুরঘুর? আর এখন কেন ছেড়ে চলে গেল? হ্যাঁ, কেন কালকে আমাকে অত কঠিন কঠিন কথা শোনালো? আনার চোখ ফেটে গড়িয়ে পড়ল নোনা জল। তাকে এমন অস্থির কণ্ঠে কথা বলতে শুনে শিশির তাকে নিজের বুকে জড়িয়ে বলল, কি হয়েছে জান, এমন করছিস কেন? মিস করছিস হৃদিত ভাইকে? ফোন দিব? আনা ফুপিয়ে উঠে বলল, না, একদম ফোন দিবি না ওনাকে। উনি যতক্ষণ নিজে থেকে ফোন দেবেন ওনার কাছে একদম ফোন দিবি না। শিশির এবার তাকে বুক থেকে তুলে মুচকি হেসে বলল, দেখছিস ওনার একদিনের ইগনোর করা তোর সহ্য হচ্ছে না? আর তুই কিভাবে দিনের পর দিন ওনাকে ইগনোর করেছিস? তুই ভালোবেসে ফেলেছিস ওনাকে আয়ু। ইউ লাভ। ওসব লাভটপ কিচ্ছু না, শুধু ওনার ইগনোর করাটা। ওসব লাভটপ কিছু না, শুধু ওনার ইগনোর করাটা আমি মেনে নিতে পারছি না। উনি কেন কালকে এভাবে আমার সাথে ওভাবে কথা বললো? এটাই তো ভালোবাসা বলে রে পাগলি। ওনার সামান্য কিছু কথায় তুই এত কষ্ট পাচ্ছিস, একবার ভাব।
অন্য কেউ তোকে এরকম করে বললে তুই কষ্ট পেতিস? অন্য কোনো ছেলে যদি বলতো? নিশ্চয়ই না। আনায়া মনে মনে ভাবলেও সত্যি তো, অন্য কেউ যদি তাকে বলতো, ইনফ্যাক্ট অন্য কোনো ছেলে বললেও তো তার তো কষ্ট লাগতো না। কিন্তু হৃদিত, তাহলে কি সে ভিন্ন? আসলেও কি সে দ্বিতীয়বার কারো প্রেমে পড়েছে? না না না, কোনোদিনই না। সে নিজেই নিজেকে শান্ত করে প্রসঙ্গ পাল্টে বলল, তা তুই এত কিছু কোথা থেকে জানলি? তুই কি কারো প্রেমে পড়েছিস নাকি? শিশির কিছুটা চুপসে গেল। আসলেও কি নাহিয়ানের প্রতি তার যে অনুভূতি আসলেও কি নাহিয়ানের প্রতি তার যে অনুভূতি, সেটা কি ভালোবাসা নাকি শুধুই ভালো লাগা? ভালোবাসা একটা দীর্ঘস্থায়ী জিনিস, আর ভালো লাগাটা ক্ষণিকের। তাহলে শিশিরের কি দীর্ঘস্থায়ী নাকি ক্ষণিকের? ব্যাপারটা একবার ঝালাই করে নিলে মন্দ হয় না। সে নাহিয়ানের থেকে কিছুদিন দূরে থাকবে, তাহলেই বুঝবে এটা ভালো লাগা না ভালোবাসা। কিন্তু নাহিয়ান যে মানুষ, সে না তো নিজেকে শিশিরের থেকে দূরে রাখবেন, না তো শিশিরকে তার থেকে দূরে যেতে দিবে। শিশিরের এমন ভাবনার গহীনে তলিয়ে যেতে দেখে আনায়া সামান্য ধাক্কা দিয়ে বলল, কিরে বল কিছু। হঠাৎ আনায়া লক্ষ্য করলো শিশিরের গলার কাছে গোল করে লাল হয়ে যাওয়া একটা দাগ। মনে হচ্ছে সেখানে কিছু বেশ জোরে কামড় দিয়েছে। আনায়া চিন্তিত সাথে অবাক কণ্ঠে শুধালো, বেবি, তোর গলায় কি হয়েছে রে? শিশির কিছুটা ভরকে গেল। মনে পড়ে গেল কালকের রাতের কথা, যখন নাহিয়ান তার গলায় মুখ ডুবিয়ে দিয়েছিল। তারপর সে লজ্জায় লাল হয়ে অন্যদিকে ঘুরে গেল। আনায়া বেশ উদ্বিগ্ন। সে বলল, মনে তো হচ্ছে বিষাক্ত কিছুতে কামড়িয়েছে। তুই বস, আমি মলমটা নিয়ে আসি। শিশির তার হাত টেনে ধরে বলল, লাগবে না, তুই বস। লাগবে না মানে? এখান থেকে ইনফেকশন হয়ে যেতে পারে। কথাটা বলে আনা একটা মলম এনে সযত্নে শিশিরের গলায় লাগিয়ে দিতে দিতে বলল, তা মন্দির না তো কিসে কামড়িয়েছে? শিশির আমতামটা করে বলল, মনে হয় কোনো বিষাক্ত পোকায়, কিন্তু আমি টের পাইনি, জানিস। আনা দুষ্টু হেসে বলল, আমার তো মনে হচ্ছে কোনো প্রাপ্তবয়স্ক হ্যান্ডসাম ড্যাশিং পোকায় কামড়িয়েছে। শিশির অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, মানে? আনা হেসে বলল, আর নাটক করতে হবে না প্রিয়, আমি সবটা জানি। এখন বল, তোরা বাড়ির সবাই কে কবে বলেছিস? আর আমাদের বিয়ের দাওয়াত কবে খাওয়াচ্ছিস? দোস্ত দেখ, তুই যা ভাবছিস একদম এরকম না। উনি আমাকে জোর করে। আমি সবটা জানি, শুধু অপেক্ষা করছিলাম তোর মুখ থেকে শোনার জন্য। কিন্তু তুই তো বললি না, তাই আমি বললাম। আমি তোকে বলতামই, কিন্তু। থাক, আর কিন্তু কিন্তু করতে হবে না। এখন বল, বাড়ি কবে জানাচ্ছিস? আমি কেন জানাবো? আমি কি ওনাকে জোর করে বিয়ে করেছি নাকি? উনি আমায় জোর করে বিয়ে করেছে, ওনাকেই জানাতে হবে। আনা হেসে উঠল। দুই বান্ধবীর কথোপকথন আর গল্প গুজবে কেটে গেল বেশ কিছু সময়। দুপুর গড়িয়ে প্রায় বিকেল। শিশির চলে যাওয়ার জন্য বাসার বাইরে আসতে দেখতে পায় রাস্তার সাইডে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল চাপছে নাহিয়ান। আনা নাহিয়ানকে দেখে মুচকি হেসে বলে, তোমার হ্যান্ডসাম পোকা চলে এসেছে, যাও তাহলে, এখন তো আর আমার প্রয়োজন নেই। শিশির কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, আয়ু। আনায়া মুচকি হেসে তাকে বিদায় জানিয়ে ভেতরে চলে যায়। সে চলে যেতে শিশির নাহিয়ানের দিকে এগিয়ে এসে বলে, আপনি এইখানে? আর এই গরমের ভেতর হেলমেট মাথায় দিয়ে রেখেছেন কেন? নাহিয়ান দুষ্টু হেসে বলল, কি আর করব বলুন, আমার একটা জেলাস বউ আছে। সে আবার যদি কোনো মেয়ে আমায় দেখে তাহলে তার কলিজা ভুনা করে খেতে চায়। তাই আর কি করার, নিজেই মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছি। না হলে যদি আমার বউটা যদি আবার খুনটুন করে বসে, তাহলে তো সে জেলে চলে যাবে। আর বউ ছাড়া থাকা তো আমার পক্ষে সম্ভব না। এই জন্য শিশির বুঝতে পারলো নাহিয়ান কথাগুলো কেন বলছে। সে কিছুটা রেগে গিয়ে বলল, আপনি কি নিজেকে শাহরুখ খান মনে করেন যে মেয়েরা আপনাকে দেখলেই ক্রাশ খাবে? কি জানি, কিন্তু আমার বউয়ের চোখে আমি আবার অনেক সুন্দর, তো এই জন্য। তাহলে আপনার বউয়ের চোখে সমস্যা, ডক্টর দেখান। নাহিয়ান বাইকে বসতে বসতে বলল, হবে হয়তো। তা ম্যাম, আপনি কি বসবেন নাকি রোদের ভেতর দাঁড়িয়ে ঝগড়া করবেন? তার মানে আপনি কি আমাকে ঝগড়ুটে বলতে চাচ্ছেন? না না ম্যাম, কি যে বলেন আপনি, কেন ঝগড়াটে হতে যাবেন? আপনি তো আসমানের পরী। ফ্লার্ট করছেন? তা এক প্রকার। আপনার না ঘরে বউ আছে? আপনারও তো হাজবেন্ড আছে। শিশির কিছুটা দুষ্টুমি করে বলল, আমি কি একবারও বলেছি আমার হাজব্যান্ড আছে? আমি সিঙ্গেল। তাই নাকি? কিন্তু আমার কেন জানি মনে হলো আপনি ম্যারিড। কেন, আপনি আমার সাথে ম্যারিডের কোনো সাইন দেখলেন যে মনে হলো আমি ম্যারিড? ও আচ্ছা, তাহলে বাসায় চলুন। আজকে থেকে আপনার কাছে অতি দ্রুত যাতে ম্যারিডের সবচেয়ে বড় সাইন চলে আসে সেই ব্যবস্থা করব। কি ব্যবস্থা? নসিকে আনার ব্যবস্থা। শিশির বেশ অবাক হয়ে বলল, নসিকে? নাহিয়ান কোনো রকম ভনিতা না দেখে স্পষ্টভাবে বলল,
আপনার আর আমার ভবিষ্যৎ প্রিন্সেস। শিশির এবার বেশ লজ্জা পেল। এই লোকটাও না লাগামহীন একেবারে, কখন যে কি বলে বসে। সে আর কিছু না বলে বাইকের পিছনে উঠে বসলো। নাহিয়ান মুচকি হেসে বাইক স্টার্ট দিল। বাইক চলছে ঢাকার ব্যস্ততম সড়ক দিয়ে। হঠাৎই শিশির বলল, আপনি কি করে জানলেন আমি আনায়াদের বাসায়? আমি ফার্স্টে আপনাদের ভার্সিটিতে গেছিলাম, সেখান থেকে জানতে পারি আপনি ক্লাস মিস করে বান্ধবীর বাসায় এসে গল্প করছেন। একদমই ক্লাস মিস করিনি। বাকি যেগুলো ইম্পর্টেন্ট না, মানে আই থিঙ্ক আর কি যে ইম্পর্টেন্ট নয় আমার জন্য। মানে বাই দ্য ভাইয়া, আপনাকে কে বললো আমি আনায়াদের বাসায়? আশা? ওরে বাবা, না একদমই না। ওই মেয়ে তো আমার সীমানায়ও আসেনি। স্বজন না কে একটা আছে না, ও বলল। ও আচ্ছা। কিন্তু পরক্ষণে কি একটা ভেবে চোখ সরু করে বলল, কেন আশা আপনার কাছে আসেনি বলে কি আপনার কষ্ট হচ্ছিল? নাহিয়ান এক হাত দিয়ে বাইক হ্যান্ডেল করতে করতে অন্য হাত দিয়ে শিশিরের হাতের উপর হাত রেখে বলল। আপনার কি মনে হয়? নাহিয়ানের এমন হঠাৎ স্পর্শে শিশির খানিকটা কেঁপে উঠল। তারপর দ্রুত হাত ছাড়ি নিতে বলল, কিছু না। নাহিয়ান শিশির কেমন লজ্জা পেতে দেখে মুচকি হাসলো। সে হাত ছাড়লো না, বরং আরো শক্ত করে ধরলো। কিন্তু শিশিরের মনে ঘুরপাক খাচ্ছে আরো কিছু প্রশ্ন। সেটা শোনার জন্য নাহিয়ানকে নিয়ে ভাবছে, কিন্তু কি বলে ডাকবে। প্রত্যেকবারই কি শুনুন, এই যে, ওই যে এভাবে সম্বোধন করা ঠিক? আগে তো তাও নাহিয়ান ভাই বলে ডাকতো, কিন্তু এখন কি বলবে? যাই হোক, সে বুকে কিছু সাহসের সঞ্চয় করে আস্তে করে ডাকলো, নাহিন ভাই। সাথে সাথে নাহিয়ান বাইকে ব্রেক বসালো। শিশির এসে পড়লো নাহিয়ানের পিঠের উপর। সে ভরকে গিয়ে প্রশ্ন করলো, কি হলো? আমি তোর কোন দিকের ভাই লাগি? হ্যাঁ, তুই আমাকে ভাই বলিস, তাহলে নসি কি আমাকে মামা বলে ডাকবে? এই লোকটাকে বোঝা যায় না কখন যে হুট করে রেগে যায়। শিশির তো শুধু নাহিয়ান ভাই বলেছে, তাতেই এত রাগ? সে আমতা আমতা করে বলল, তাছাড়া আর কি বলবো? প্রত্যেকবার এই কি এই যে ওই যে বলতে ভালো লাগে। কে বলেছে যে ওই যে বলতে? আমাকে নসির পাপা বলে ডাকবি। শিশির কিছুটা লজ্জা পেল, পরক্ষণে মাথা নিচু করে আসতে বলল, আচ্ছা, কি আচ্ছা? এখন থেকে নসির পাপা বলে ডাকবো। এক্ষুনি একবার ডাক। শিশির অবাক হলো। এখনই নাহিয়ান আবার বলল, কি হলো? পারবো না। কেন? আমার লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী লতা পাতা, যখন নিজের বরকে ভাই বলো তখন তোমার লজ্জা কোথায় যায়? এক্ষুনি একবার না বললে আমি এখান থেকে বাইকই সরাবো না। শিশির ভালো করে তাকিয়ে দেখলো আশেপাশে অনেক গাড়ি, আর এটা পার্কিং এরিয়াও না। এক্ষুনি ট্রাফিক পুলিশের সবার সামনে হাস্যরস করবে তাদের। সে দ্রুত নাহিয়ানকে বলল, এখান থেকে চলুন প্লিজ। কিন্তু নাহিয়ানও নাছর বান্দা। সে একগুঁয়েমি স্বরে বলল, আগে আমি যা বললাম সেটা করতে হবে। শিশির আর উপায়ন্তর না পেয়ে চোখ বন্ধ করে দ্রুত বলল, নসির পাপা। এভাবে নয়, একটু রোমান্টিক ভাবে বলো, নসির বাবা চলো। শিশিরের এবার বেশ রাগ হচ্ছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে কি সব, কিন্তু ও কি আর করার? নাহিয়ানও নাছর বান্দা। তাই শিশির নিজেকে শান্ত রেখে বলল, নসির পাপা চলুন। চলুন না, চলো। শিশির নাক মুখ সিটকে পড়ল। নসির পাপা চলো। আহা ডার্লিং, পুরো হৃৎপিণ্ডে গিয়ে লাগলো। শিশির মনে মনে বলল, কিডনি, লিভার, কলিজা, যকৃৎ, অগ্নাশয় সব কিছুতে লাগবে, সব কিছুতে লাগবে। শুধু একবার বাড়িতে চলো। পশ্চিম আকাশে সূর্য প্রায় অস্তমিত। গোধূলি লগ্নের আলোয় লাল হয়ে এসেছে চারিপাশ। গাড়ি এসে থামলো একটা 2 তলা ভবনের সামনে। সামনের সিটে ড্রাইভারের সাথে বসে আছেন ইমরান চৌধুরী। আজ খুবই উৎফুল্ল তিনি। কতদিন পর নিজের পুরাতন বন্ধুর বাসায় এসেছেন তাকে দেওয়া ছোটবেলার কথা রাখতে। অন্যদিকে গাড়ির ব্যাক সিটে বসে আছেন হাসনা চৌধুরী, নিঝুম আর নির্ঝর। হাসনা চৌধুরীর মুখটা মলিন। তিনি চেয়েছিলেন তার ছেলের জীবনে ফারিনের মতো কেউ আসুক, কিন্তু পাশে নিঝুম বসা চারিপাশের সৌন্দর্য উপভোগ করছে সে। ডান সাইডে নির্ঝর মোবাইলে কি একটা কাজ করছে। গাড়ি থামায় ইমরান চৌধুরী সবার উদ্দেশ্যে বলেন, চলে এসেছি, নামো সবাই। তার কণ্ঠে যেন আবেগ ঝরে পড়ছে। নির্ঝর ফোন থেকে মুখ তুলে চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে বাইরে তাকালো। এখানে আসার কোনো রকম ইচ্ছা ছিল না তার। মেয়ে কি কোনো পণ্য নাকি যে দেখতে আসতে হবে? বাবা মার পছন্দ নাই তো তার পছন্দ, কিন্তু তাকে এখানে নাকি মানে সে বুঝতে পারলো না। সে তো আসতেই চায়নি, বাবার আদেশে আসতে বাধ্য হয়েছে। গাড়ি থেকে নামতে নির্ঝরে দেখা হলো ইমদাদের সাথে। ইমদাদ নির্ঝরকে দেখে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার দোষ, তুই এখানে? আরে কতদিন পর দেখা, কি অবস্থা তোর? আর অবস্থা, তুই তো বিশেষে টিকে গেলি। আমার তো সেসব বাদ দে, এখানে কি করছিস? তখনই পেছন থেকে ইমরান চৌধুরী বলল, নির্ঝর দ্রুত এসো। তোমরা যেতে লাগো, বাবা আসছি।
দ্রুত এসো। ওই মেয়েটা কতক্ষণ ধরে ওয়েট করে বসে আছে। কথাটা বলে তিনি হাসনা চৌধুরী, নিজুম আর ড্রাইভারকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। তাদেরকে দেখে ইমদাদ বলল, বাই এনি চান্স তুই কি মেয়ে দেখতে এসেছিস? হুম, পুতুলকে? আমিও তো নাম টাম জানি নাকি, বাবা বাবা বলেছে তাই এসেছি। তুই সেই খাসটাই থেকে গেলি। যাই হোক, যদি পুতুলকে দেখতে আসিস তাহলে তো এলাকায় শোকপাত্রা ছেপে যাবে। মানে? পুতুল যে এলাকার কতগুলো ছেলের ক্রাশ তারই মনে হয় হিসাব নেই। কিন্তু ডোন্ট ওয়ারি, ওই মেয়ে কাউকে পাত্তা দেয় না, বরং যে লেভেলের টাইট তাই আল্লাহ। যাই হোক, তুই যা, দেরি হয়ে যাচ্ছে আবার। এদিকে এক মাথা ঘোমটা দিয়ে হাতে একটা ট্রেতে কিছু ফল আর শরবত নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করেছে ফারিন। ইচ্ছে তো করছে এক্ষুনি ট্রেটা ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেলতে, কিন্তু কি আর করার, সবার সামনেই তার সামনেই তার বাবা মা বসে আছে। এখন হঠাৎ একটা অপরিচিত পুরুষালী কণ্ঠ। মা, ঘুমটাকে একটু সরাও তো। ফারিনের ইচ্ছে করছে ট্রেটা দিয়ে লোকটার মাথায় একটা বাড়ি দিয়ে বলতে, বেড়ার ছবি দেখে আসেনি, এখন আবার ঘুমটা তুলতে দেখতে হবে? একটু পর বলবে একটু হেঁটে দেখাও, তারপর চুলটা মেলে দেখো। কেন রে ভাই, আমি কি বাজারে পণ্য? কথাগুলো গলার কাছে এসে আটকে গেল। তার বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। এই লোকটা তার বাবার বেস্ট ফ্রেন্ড, কিছুই বলতে পারবে না সে। আলতো হাতে ঘোমটাটা সরালো সে। তখনই ড্রয়িং রুমে প্রবেশ করলো নির্ঝর। চোখাচোখি হতেই দুজনে বেশ অবাক হলো। তুমি? আপনি? পাত্র কি তুমি? আপনি কি পাত্র? এবার দুজনই একসাথে বলল, ও শিট, এই বিয়ে ক্যান্সেল। ও শিট, এই বিয়ে ক্যান্সেল। ফারিনের কণ্ঠে তার দিকে চমকে তাকালেন হাসান চৌধুরী। অন্যদিকে মেয়ের এমন ব্যবহারে মোস্তফা কামাল সাহেব ফাহমিদা আনামের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলেন। ফাহমিদা আনাস মুখে অনিচ্ছুক হাসি রেখা টেনে মেয়েকে সবার থেকে কিছুটা দূরে নিয়ে গেলেন। উফ আম্মু, হাত ছাড়ো, লাগছে তো। লাগার জন্যই তো ধরেছি। আম্মু, তুই কি রে ফারু, সারা জীবন তোর আর তোর বাবার মুখ দেখতে দেখতেই তো আমার জীবন কেটে গেল। আর কত? আমি কি করলাম? ওইখানে এভাবে সিন ক্রিয়েট করলি কেন? ওরা কি মনে করবে বলতো, যে তোর মা তোকে ভালো শিক্ষা দেয়নি? ভালো লাগবে তখন? যা ইচ্ছা মনে করুক মা, আমি এখানে তো শুধু বলিনি, নির্জন স্যারও বলেছে। নির্ঝর স্যার মানে? তুই কি নির্ঝরকে আগে থেকে চিনিস? চিনবো না কেন, ওই তো হিটলার। ফাহমিদা আনম অবাক হয়ে বললেন, মানে তোদের নির্ঝর স্যার? জি। আর আম্মু, আমি তো তোমার সাথে সব কথা শেয়ার করে ফেলি। তুমি তো জানো এই হিটলারের বাচ্চা কি লেভেলে হিটলার, ওকে বিয়ে করা কি সম্ভব? সেটা তো ঠিক, কিন্তু ওটাই যে ইমরান ভাইয়ের ছেলে সেটা তো জানতাম না। ইমরান ভাইয়ের ছেলে তো ভালো বিসিএস ক্যাডার। আর তোর বাবাকে তো চিনিস। এখানে আমার কিচ্ছু করার নেই মা। তোমার কিছু করার না থাকলেও আমার আছে। আমি ওকে বিয়ে করব না। তুই কি চাচ্ছিস তোর বাবা আর আমার সম্পর্ক ভেঙে যাক? এখানে বাবার তোমার সম্পর্কের কথা কোত্থেকে আসছে মা? আপনি খুব ভালো করে জানিস ইমরান ভাই আর তোর বাবার কত ভালো বন্ধুত্ব। এখন যদি তোর কারণে সম্পর্ক ভেঙে যায়, তাহলে তোর বাবা আমার সাথে সম্পর্ক ভেঙে দিতেও দুইবার ভাববে না। ফাহমিদা আবার কোনো কথা না বলে এখান থেকে চলে যায়। ফারিন নিষ্পলক চেয়ে থাকে সেদিকে। এখন সে কি করবে? তখনই পাশ থেকে কেউ একজন বলে, কিরে ফারুক, কেমন লাগছে? এবার তো মনে হচ্ছে রক্তচোষাটাকে তোর বিয়ে করতে হবে। যাই হোক, আমার কিন্তু নির্ঝর ভাইয়াকে ভীষণ ভালো লেগেছে। ফারিন রাগী দৃষ্টিতে পাশে তাকিয়ে দেখতে পায় টেবিলের উপর বসে আপেল খাচ্ছে আর পা দোলাচ্ছে তার ভাই ফারদিন। বয়সে তার থেকে 2 বছরের ছোট, মুখে দুষ্টু হাসি। এমনিতে ফারিনের আর ফারদিনের সারা দিন রাত ঝগড়া বাঁধে। ফারিন যখন বাড়ি আসে তখন বোঝা যায় যে 2 ভাই বোন এক জায়গায় হয়েছে। আর এখন এই মুহূর্তে এমনিতেই তার মাথা গরম। তারপর ফারদিনের উল্টাপাল্টা কথা। ফারিন নিচু থেকে নিজের জুতা হাতে নিয়ে বলল, দেখছি সেটা কি এখন যদি এটা না খেতে চাস তাহলে সর, না হলে কিন্তু সত্যি সত্যি বাড়ি মারবো। ফারদিন দ্রুত টেবিল থেকে নেমে বাইরে গিয়ে দরজায় উকি মেরে বলল, বেস্ট অফ লাক আপুমনি। ফারদিনের বাচ্চা, সরলি? ফারিন দুষ্টু হেসে দৌড় দিল। এদিকে এই তাহলে তোমার সেই ফারিন? হ্যাঁ। মোস্তফা কামাল সাহেব কিছু না বুঝে বলল, এই তাহলে ফারিন মানে? ইমরান চৌধুরী তার দিকে তাকিয়ে হেসে বলল, আরে কি হয়েছে শুনি?
আরে কি হয়েছে শুনি? নির্ঝরার পুতুল ফারিন একদিন ওদের কলেজের একটা ফাংশনে গান করছিল, সেখানেই ছিল তোর হাসনা ভাবি, আর সেই দিন থেকেই আমার কানের কাছে খালি ফারিন ফারিন করে। ও আচ্ছা। দুজনাই হাসলো। পাশ থেকে নির্ঝর ইমরান চৌধুরীকে ডেকে বলল। আমি বিয়ে করতে পারবো না বাবা। ইমরান চৌধুরী চোখ রাঙিয়ে তাকে বলল, বিয়ে করতে পারবে না মানে কি? অসভ্যতামি হচ্ছে? ভালোটা হতো তোমাদের বিয়েটা আমি আজকে দিয়ে দিতাম, কিন্তু অনুষ্ঠান করতে হবে তো। একমাত্র ছেলের বিয়ে বলে কথা। ইমরান চৌধুরী চোখ রাঙিয়ে তাকিয়ে বলল। নির্ঝর হাসনা চৌধুরীকে কিছু বলার আগে হাসনা চৌধুরী বলল, নির্ঝর, এতদিন তোর সব কথা আমি মেনে এসেছি। তোর বাবার আড়ালে আমি তোকে অনেক সাপোর্টও করেছি, কিন্তু আজকে একদম না। ফারিন মেয়েটাকে আমার নিজেরও অনেক পছন্দ, তাই তুই যদি সবার সামনে কানমোলা না খেতে চাস তো চুপচাপ যা বলছি মেনে নে। নির্ঝর চুপ করে থম মেরে বসে থাকলো। সে খুব ভালো করেই বুঝতে পারছে এখন কিছু বলতে গেলে তার নিজেরই মান সম্মান কাটা যাবে, আর ফারিনের সামনে তো কখনোই নিজের মান সম্মান খোয়ানো যাবে না। তাই সে চুপচাপ বসে থাকলো। মোস্তফা কামাল ইমরান চৌধুরীর মুখে মিষ্টি তুলে দিয়ে বলল, তাহলে কি বলিস বন্ধু, বিয়ের দিন তারিখ কবে রাখবো? নিজরকে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন তোদের যদি ফারিনকে পছন্দ হয়? ইমরান চৌধুরী দ্রুত মিষ্টি চিবিয়ে বললেন, আর পছন্দ অপছন্দের কি আছে? তোর মেয়ে মানে তো আমারও মেয়ে। আর তাছাড়া রইল বাকি হাসনার কথা। ও তো পুতুল শুনে আর আসতে চাচ্ছিল না, যখন জানতে পেরেছে পুতুলই তার ফারিন। দেখছিস না কি খুশি? ইমরান চৌধুরী আর মোস্তফা কামাল সাহেব হাসান না চৌধুরীর দিকে তাকালেন। তিনি ফাহমিদা আনামের সাথে গল্প করছেন, যেন দুজন বহুদিনের চেনা। তাহলে কি বিয়ের দিন তারিখ ঠিক করি? ইমরান চৌধুরী হাসনা চৌধুরীর দিকে তাকিয়ে ডেকে বললেন, হাসনা, এদিকে আসো ভাবি, আপনি আসেন। হাসনা চৌধুরী ও ফাহমিদা আনাম এগিয়ে আসলেন। ইমরান চৌধুরী নির্ঝরের দিকে তাকিয়ে বলল, নির্ঝর, তাহলে তুমি বাইরে থেকে ঘুরে আসো, এখন আমরা এখানে কথাবার্তা বলবো। পাশ থেকে মোস্তফা কামাল সাহেব বললেন, ও এই সন্ধ্যায় বেরিয়ে কোথায় যাবে? তার চেয়ে বাবা তুমি ফারিনের সাথে একটু একান্তে কথা বলে এসো, দুজনের একটু চেনা চেনা বাড়বে। নির্ঝর মনে মনে বলল, এমনিতেই যা চিনে তাতে আর কিছু লাগবে না। কিন্তু মোস্তফা কামাল সাহেবের দিকে তাকিয়ে বলল, না আঙ্কেল, থাকুক। নির্ঝর বেরিয়ে গেল। ফাহমিদা আনম, হাসান চৌধুরী, ইমরান চৌধুরী আর মোস্তফা কামাল মিলে বিয়ের তারিখ ঠিক করলেন সামনের সপ্তাহে শুক্রবারে। মোস্তফা কামাল বললেন, এত দ্রুত? পারলে তো তোর মেয়েকে আজকেই নিয়ে যাই, কিন্তু ফর্মালিটি বলে তো কিছু আছে নাকি? এমনিতে তুই তো সেই পিচ্ছিকাল থেকে আমার ছেলের জন্য দিয়েই রেখেছিস। তা ঠিক। সবাই একযোগে হেসে উঠল। আর এটাই ঠিক করা হলো যে সামনের সপ্তাহে ফারিন আর তার হিটলারের বিয়ে। কেটে গেছে আরও 3 দিন। সময় যেন সোনালি পাখার ঝাপটায় ভেসে যাচ্ছে, ছুঁয়ে যাচ্ছে অপ্রকাশিত কিছু অনুভব, উড়ে চলেছে হৃদয়ের অজানা পথ বেয়ে। আর মাত্র 4 দিন পর নির্ঝরের বিয়ে। শিশিরা, তার মামাবাড়ির লোকজন আর নরিফা খানমরা আজ খুলনা যাবে। যদিও 2 দিন আগে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু ইমতিয়াজ চৌধুরী আর শিকদার সার ব্যবসায়িক এক জটিলতায় কাল বিলম্ব হলো। নাহিয়ান মঞ্জিল থেকে একে একে বের হচ্ছে গাড়ির বহর। বাড়ির সব গুরুজনেরা বাড়ির গাড়িতে গিয়েছে। ইলমার কমফোর্টের জন্য সৌজন্য সাজিদ ইলমা 3 জন মিলে একটা গাড়িতে গিয়েছে। তবে এখনও বাসায় নাহিয়ান আর শিশিরের রেডি হতেই একটু দেরি হয়ে গেছে। সবাই বের হয়ে গেছে বেশ অনেকক্ষণ হলো। নাহিয়ান এতক্ষণ ড্রয়িং রুমে বসেছিল, দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 10:30 বাজতে চলল, কিন্তু এখনও কোনো খোঁজখবর নেই শিশিরের। নাহিয়ান বেশ বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে শিশিরের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। এদিকে শিশির পড়েছে মহাঝামেলায়। আনায়ের সাথে কথা বলতে বলতে এসে খেয়ালই করেনি বাসা থেকে সে যে জামাটা নিয়ে এসেছে তার চেন নিজে নিজে লাগানো যায় না, কাউকে দিয়ে লাগিয়ে নিতে হয়। আর এখন তো ইলমাও চলে গেছে, কাকে দিয়ে চেন লাগাবে সে চিন্তার মাঝে সে হঠাৎ টের পায় তার রুমের দিকে কেউ একজন আসছে। শিশির ভাবে হয়তো তহুরা আসছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সে, পেছনে ঘুরে না তাকিয়ে সে বলে, তহু তাড়াতাড়ি আয় তো, ফেসে গেছি একদম, এই চেনটা একটু পারলে লাগিয়ে দে তো। দেখ না, একা একা মোটেও লাগানো যায় না। ব্যক্তিটি কোনো কথা না বলে নিঃশব্দে এগিয়ে আসে তার দিকে। কিছু একটা অদ্ভুত লাগে শিশিরে। সে কাছাকাছি আসতে শিশির টের পায় এটা তহুরা না। কাঁধে হালকা বাতাস ছুঁতে সে চমকে ঘুরে দাঁড়ায় আর এক পলকে ঝাঁপিয়ে পড়ে লজ্জার গভীরে। পেছনে দাঁড়িয়ে আছে নাহিয়ান। দ্রুত বিছানার পাশ থেকে একটা ওড়না টেনে নিয়ে পিঠ ঢেকে বলে, আপনি এখানে কি করছেন? কি হয়েছে? পেছন ঘোরো দেখি। শিশির লজ্জায় আরও আড়ষ্ট হয়ে বলে, কিছু না, আপনি প্লিজ বাইরে যান আর তহুরাকে পাঠান। নাহিয়ান বাঁকা হেসে তার দিকে এগিয়ে আসতে আসতে বলে,
বাবা, আমার লজ্জাবোধের লাজুকলতা ওটা দেখি লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কিন্তু এখনো এত লজ্জা কিসের আপনার ম্যাম? নাহিয়ানের এহেন কথাবার্তায় শিশির লজ্জায় আরো 2 কদম পিছিয়ে বলে। চুপ করবেন আপনি? নাহিয়ান এগিয়ে আসতে আসতে বলে। চুপ তো করলাম, এখন পিছন ঘুরো। না, আপনি নিচে গিয়ে তহুরাকে ডেকে দিন। নাহিয়ান এগিয়ে এসে শিশিরের ঠোঁটে নিজের তর্জনীর আঙ্গুল ঠেকিয়ে বলল। আর একটাও কথা না, যা বলছি তাই করো। আর যদি এক্ষুনি পেছনে না ঘুরো তাহলে কিন্তু। শিশির চোখ বড় বড় করে তাকায়। তাহলে কি? নাহিয়ান ঠোঁটে সেই রহস্যময় বাঁকা হাসি টেনে বলে। বেশি কিছু না, আগের দিন ওয়াশরুমে আর সেদিন রাতে যা হয়েছিল তার পুনরাবৃত্তি ঘটবে। সেই মুহূর্তে শিশিরের মস্তিষ্কে ফিরে আসে সেই অদ্ভুত সুন্দর প্রেমময় মুহূর্তগুলো ঝলক। সঙ্গে সঙ্গে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল সে। না, নাহিয়ানকে কোনো বিশ্বাস নেই। ও যা বলে সত্যি সত্যি সেটাই করে। এখন যদি আর বেশি কথা বলায়, নাহিয়ান যা বলছে তাই করে। না, ওর কথা শোনায় শ্রেয়। শিশির আর কিছু না বলে ধীরে পিছনে ঘুরে দাঁড়ায়। নাহিয়ান দেখতে পায় শিশিরের পেছনের চেনটা খোলা, আর পিঠের ঠিক মাঝখানে উকি দিচ্ছে একটা গাঢ় কালো তিল। তার কেন যেন মাতাল মাতাল লাগতে শুরু করে, কিন্তু বহু কষ্টে নিজেকে সামলে নিজের ঠোঁটের সাহায্যে চেনটা লাগিয়ে দেয় সে। অন্যদিকে নাহিয়ানের এহেন কর্মকাণ্ডে শিশিরের গোলাপি অধরদ্বয় তিত্তির করে কাঁপতে থাকে এক তীব্র প্রেমময় মুহূর্তের লজ্জায়। তার হৃদস্পন্দন যেন ছন্দ হারায়। আরে আঙ্কেল, হোয়াটসঅ্যাপ? সবাই তো কখন চলে আসলো, আপনি এত লেটে ঢুকলেন? সৌজন্য নিঝুমের দুষ্টুমি ভরা আননের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে রাগী কণ্ঠে বলল। এই মেয়ে, তোমাকে কতদিন করে বলেছি আমাকে আঙ্কেল বলবে না? নিঝুমের ঠোঁটের কোণে দুষ্টু হাসি আরো প্রসারিত হলো। আরে আঙ্কেল, রাগ করেন কেন? কত কষ্ট করে আমি এই রোদের ভেতর গেটের বাইরে এসে দাঁড়িয়েছি। কে বলেছিল তোমাকে দাঁড়াতে? কথাটা বলেই সৌজন্য গেট পেরিয়ে চৌধুরী আবাসনের অন্তর্মহলে প্রবেশ করলো। তা দেখে নিঝুম পিছন থেকে বেশি জোরেই বলল। আপনার নাম তো সৌজন্য, আপনার ভেতরে তো একদমই সৌজন্য বোধ নেই। একটা মেয়ে আপনার জন্য এতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলো, তাকে না নিয়ে নিজের ভিতরে ঢুকে যাচ্ছেন। অন্তত ধন্যবাদ তো দিতে পারতেন, বোরিং লোক একটা। সৌজন্য নিঝুমের কথায় সামান্য পিছনে ঘুরে বলল। আমার ভেতরে সৌজন্যবোধ নেই? তুমি নিজের নাম লক্ষ্য করেছো? গড নোস, তোমার মতো একটা বাচাল মেয়ের নাম কে নিঝুম রেখেছিল? কথাটা বলেই নিজের প্যান্টের ফ্রন্ট পকেটে হাত ঢুকে হেলে দুলে গুনগুন করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করলো সৌজন্য। পেছন থেকে নিঝুম কোমরে 2 হাত রেখে বলল। আমাকে বাচাল বলা? দাঁড়ান, মজা দেখাচ্ছি আপনাকে। আকাশে উত্তপ্ত সূর্যের প্রখর কিরণ। বেলা সম্ভবত 12টার কাছাকাছি। শিশিরদের গাড়ি এসে থামে চৌধুরী আবাসনের গেটের বাইরে। বাড়ির পুরাতন দারোয়ান এসে গেট খুলে দিতেই দৃশ্যমান হলো খুলনার সবচেয়ে বিলাসবহুল পুরাতন বাড়িটি। 2 তলা এক অতি পুরাতন বাড়ি, চৌধুরী আবাসন। নাহিয়ানের দাদা নজরুল চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকেই বাড়ির তৈরি তত্ত্বাবধান করেছিলেন। বাড়িটি 2 তলা পুরাতন তবে বিলাসবহুল। এক প্রাচীন তত্ত্ব লেগে আছে বাড়িটির প্রতিটা দেওয়ালে। সামনের দেওয়ালে খোদাই করে বড় করে লেখা চৌধুরী আবাসন, পাশে ব্র্যাকেটে ছোট্ট করে হুরের শান্তিকুঞ্জ। নাহিয়ানের দাদি হুররাম নজরুল চৌধুরী ভালোবেসে তাকে হুর বলে ডাকতেন। নিজের সহধর্মিনীর প্রতি ভালোবাসা থেকে এই বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছিলেন তিনি। এই বাড়িতে প্রতিটি কোণ হুররাম বেগমের পছন্দ অনুযায়ী তৈরি। গাড়ি থামতে শিশির নেমে ভেতরে প্রবেশ করে, আর তার পিছন পিছন নাহিয়ান। গাড়িতে পার্কিং এরিয়ায় নিয়ে যান বাড়ির একজন ড্রাইভার। ভেতরে ঢুকতে দৃশ্যমান হয় বিশাল বড় ড্রয়িং রুম, যার মধ্যে সোফার উপর বসে আছেন হুররাম বেগম। ড্রয়িং রুমে চলছে এসি। হুররাম বেগমের বয়স হলেও এখনও যথেষ্ট শক্ত সামর্থ্য তিনি। নজরুল চৌধুরী মারা গেছে আরও 20 বছর আগে। তখন থেকে এই সংসার একা নিজ হাতে সামলাচ্ছেন হুররাম বেগম। তিনি খুলনাতেই থাকেন। নওরিফা খানম ইমতিয়াজ চৌধুরী তাকে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। হুররাম বেগমের একটাই কথা, এটা তার স্বামীর স্মৃতি বহনকারী জায়গা। এখান থেকে তিনি মৃত্যুর আগ অবধি কোথাও যাবেন না। শিশির ভেতরে ঢুকেই হুররাম বেগমের উদ্দেশ্যে সালাম দেন। হুররাম বেগম শিশিরকে দেখে সালামের উত্তর দিয়ে একগাল হেসে বলে, আরে আমার ফুল। বলে তিনি উঠতে যেতে কোমরের ব্যথাটার কারণে বসে পড়েন। শিশির দ্রুত এসে তার পাশে বসে বলে, ফাপু, তুমি উঠতে গেলে কেন? আমিই তো আসছিলাম। হুররাম বেগম হেসে বললেন, ফুল, কত বড় হয়ে গেছিস তুই। সেই কোন ছোট্টবেলায় তোকে দেখেছিলাম। ভাগ্যিস আমার বুড়োটা বেঁচে নেই, তাহলে এই বুড়ো বয়সে আমার সতীনের সংসার করা লাগতো। বাবা এই বয়সে এত জেলাসি?
যাই হোক, তোমার বুড়ো বেঁচে থাকলেও তার হুরকে রেখে কখনোই এই ফুলের দিকে তাকাতো না। তারা দুজনেই হেসে উঠল। হুররাম বেগম ছোটবেলা থেকে শিশিরকে ফুল বলে ডাকে। তিনি টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিলেন শিশিরের দুধে আলতা মুখশ্রী। তখনই পেছন থেকে অন্দরমহলে প্রবেশ করলো নাহিয়ান। তাকে দেখে হুররাম বেগম হেসে বললেন, ওই তো চলে এসেছে আমার নায়ক। তা এতদিন পর আমার কথা মনে পড়লো। নাহিয়ান এগিয়ে এসে তার কপালে চুমু দিয়ে তার পাশে বসে বলল, এই হলো বর্তমান সময়কার ভালোবাসা। আমি নাকি তাকে দেখতে যাইনি, তা আমি কি তোমার মতো ওই কজিটা আর আসি? আমার তো বয়স হয়েছে নাকি? ভালোবাসা অজুহাত মানে না, বুঝলে? হুররাম বেগম মুচকি হেসে বললেন, এত প্রশংসা করো না দাদু ভাই। দেখা গেল তোমার বউয়ের আমাকে সতীন সতীন লাগতে শুরু করলো। তা বিয়ে কবে করছো শুনি? তোমার আগে তোমার ছোট ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে। নাহিয়ান শিশিরের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এত দ্রুত আসলে? বিয়ে তো কবেই করে শিশির ফেলেছি। রাগী কণ্ঠে বউটা বলল, রাজি থাকলে "তুমি এতদিন তো-" তোমার সাথে নাহিয়ান দেখা আমার অবাক বাচ্চা হয়ে করতে বলল। আসতো কেন? নাহিয়ানের এহেন করতে কথায় বলেছি লজ্জায় তাই। চোখ নামিয়ে নিল ওকে শিশির। ম্যাম, আপনার হুররাম যেমন বেগম ইচ্ছে। হয়তো কিছু বুঝলেন না। এবার তিনি কি মুচকি বলা হেসে যাবে? কেন বললেন, হেলমেট পড়তে হবে দুষ্টুটা বললেন? দুষ্টুমি শিশির এখনো গমগমে শেষ স্বরে হয়নি। বলল, এখানে যাই কেন হোক, এসেছেন? দুষ্টুমি নিজের পরে বউকে নিয়ে করো। ঘুরতে। এখন যাও, স্পষ্ট কথা ফ্রেশ হয়ে নাও। নাহিয়ানে। শিশির আর অন্য সময় ফুল, হয়তো তুমিও রাগ যাও, করতো না, ফ্রেশ হয়ে হয় নাও। লজ্জা পেত, কিন্তু দুজনেই অনেক এখন ক্লান্ত শুধুই দেখাচ্ছে। রাগ হচ্ছে তার। নাহিয়ান আচ্ছা দাদু গলায় বলে উঠে গেল। অন্যদিকে আমার নিয়ে শিশির উঠে ঘুরতে যাওয়ার এসে আগে সেখানে আশেপাশের হাজির মেয়েদের হলেন দেখাচ্ছেন, শিউলি হক। তাই না? শিশিরকে কত দেখে মুচকি সুন্দর হেসে আপনি। বললেন, নাহিয়ান যেন আকাশ থেকে পড়লো। সে আবার কি করলো? শিশির তার দিকে তাকিয়ে স্নিগ্ধ কি বলছেন? হয়ে বলল, জি যা আন্টি, বলছি কেমন একদমই আছেন? ঠিক বলছি। এই তো আছি নাহিয়ান শিশিরের কথাবার্তার আলহামদুলিল্লাহ। আগাগোড়া কিছুই বুঝলো তোমার না। কি শুধু অবস্থা? এটুকু বুঝলো কোনো একটা দেখো কারণে না, তার শিশির বিন্দুর তোমাকে খুব রাগ একবার হয়েছে। দেখতে যাব কি আর ঠিক করা, সে সেই দিনই নিজে দোষী সাব্যস্ত ইয়ার্লিনাটার করে বলল। মাইগ্রেনের প্রবলেম আচ্ছা নেন, হতে হলো। বুঝেছি, সব শিশির দোষ মুচকি আমার। হেসে এবার কি জবাব মাফ দিল। করা যাবে? থাক আন্টি, শিশির ব্যাপার না। কিছুক্ষণ চুপ থাকলো, আচ্ছা মা, তারপর বলল, চলো হ্যাঁ। তোমাকে রুম হঠাৎ দেখিয়ে লিজা দিই। হাঁপাতে হাঁপাতে এসে শিশিরের পাশে সারা দাঁড়িয়ে দুপুর পড়ল। আর বিকাল মিলে শিশির তার দিকে ফিরে নিঝুমের কিছু কাজিন মিলে গল্প করছিল। কিন্তু তোর ঠিক আবার করা এখানে হয়েছে কি? কালকে সবাই একসাথে শপিং এ যাবে। দেখ এই দোস্ত, সন্ধ্যার তুই পর তো জানিস, সবাই আশা যখন ওরকম একটু বল। শিশির কিছু বলার আগে জন্য গেল, তখন এক্সকিউজ মি, শিশিরের মনে হলো আমাকে কি আজকে বলা যাবে কি এখানে হয়েছে? এসে ধরে আসলে ভাইয়া, নাহিয়ানের সাথে কোনো কথা আমাদের একটা হয়নি ফ্রেন্ড তার। আশা, তাই সে নিঝুমের ও কাছ থেকে আপনাকে নাহিয়ানের রণবীর কাপুরের রুম মতো কোনটা বলেছে। সেটা আর শুনে শিশিরকে সেদিকে পা নিজের বাড়ালো। ননদ নিঝুমও বলেছে। যাচ্ছিল, কিন্তু তখনই এই পেছন জন্য থেকে ও রাগ নিঝুমের করে চলে একটা এসেছে। কাজিন ডেকে বলল। নাহিয়ান হেলমেটের মিঠু, ভিতর দিয়ে তাড়াতাড়ি আয়। শিশিরের দিকে ফুফু তাকিয়ে তোকে নিচে মুচকি ডাকছে, হেসে দ্রুত, লিজাকে বলল। জরুরি কাজ। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। তুই যা, আমি লিজা আপুকে রুমে দিয়ে শিশিরের আসছি। দিকে ফিরে বলল, না নিঝু, তুই যা, হয়তো দেখ, রাগ করে থাকিস কোনো না। জরুরি কাজ। নাহিয়ান দুই তাকে তলার উত্তর আশ্বস্ত সাইডের করে রুম, বলল, তাই তো? আপনি যান, বাকিটা আমি সামলে কিন্তু নিচ্ছি। তুমি পারবে? কেন ওকে পারবো না, ভাইয়া। তুই যা। লিজা চলে আচ্ছা। গেল। সে চলে নিঝুম যাওয়ার চলে সাথে যেতে নাহিয়ান শিশির পা বাড়ালো নাহিয়ানের রুমের উদ্দেশ্যে। হেসে নাহিয়ানের রুমের সামনে দুষ্টুমি এসে জড়িত এসে থমকে কণ্ঠে দাঁড়ায়। বলল, ভেতর থেকে "কি শোনা ব্যাপার যাচ্ছে ম্যাম? ইয়ালিনার জেলাস?" কণ্ঠস্বর। শিশির কটমট দৃষ্টিতে তার আরে দিকে তাকিয়ে নাহিয়ান বলল, ভাইয়া, কিসের একটু জেলাস? খাও আমি না, কেন জেলাস আমি হতে যাব? নিজ হাতে ও বানিয়েছি। আচ্ছা, তার মানে একবার আপনি একটু জেলাস টেস্ট নন? করো। শুনলাম তুমি নাকি ও দুপুরে কিছু আচ্ছা, খাওনি। তাহলে চলুন এটা একটু খাও, ডাক্তারের কাছে গরমে যেতে আরাম হবে। পাবে। কেন? তোকে কতবার বলতে মনে হয় হবে আমার লিনা, কোনো সমস্যা আমি হয়েছে। এগুলো খাই না। পুরো পুরো বেশি গন্ধ বিরক্ত পাচ্ছি। করিস না তো। যা আসলেও এখন আপনার ডাক্তারের কাজ কাছে করতে দে যাওয়া আমায়। প্রয়োজন। তবে নাহিয়ানের কোথাও কোথাও কথা কথা কানে গেল না শিশিরের। তার কানে শুধু ইয়ালিনার ঢঙ্গি কথাগুলো বাজছে। তবে সে দরজার সামনে থেকে এসে দাঁড়ালো। ভেতরে ইয়ালিনা একটা তাহলে আমরা ব্ল্যাক কোথায় কালার যাচ্ছি? গাউন পরে ঢাকার চুল ছেড়ে পুরাতন দিয়ে দাঁড়িয়ে আছে। কলিজার মুহূর্তে মেজাজ গরম হয়ে কি? গেল শিশিরের। কিন্তু এত নাহিয়ানের জায়গা সামনে ছেড়ে কেন কলিজার বাজারে কেন? অন্য কোনো মেয়ে সেজে গুজে আজকে আমি ঘুরঘুর করবে? ওখানে যদিও কলিজা কিনে নাহিয়ানের বাসায় সেদিকে গিয়ে কোনো কালো খেয়াল নেই। কালো সে কলিজা ভুনা ল্যাপটপে করবো, তাই? কি যেন একটা করছে। একবারও বাপ, মেয়ে ইয়ালিনার কি দিকে dangerous? তাকাচ্ছেও না। শিশিরের চিকন নাকের পাটাটা ফুলে উঠল। তার তীব্র আক্রোশে রুমে ঢুকলো সে। ইয়ালিনা নাহিয়ান দুজনে তার দিকে তাকালো। ইয়ালিনার চোখে গাঢ় করে আইলাইনার দেওয়া, ঠোঁটে গোলাপি রঞ্জক, সামান্য ব্লাশার, আর এগুলোই যেন শিশিরের রাগে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। সে নাহিয়ানের দিকে তাকালো একবার। নাহিয়ান বুঝে গেছেন তার শিশির বিন্দু এখনো অগ্নিবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু ইলিয়ানা শিশিরকে দেখে বিরক্তিতে মুখ ঝামটালো। তবে মুহূর্তে নিজের মুখের অভিব্যক্তি বদলে শান্ত কণ্ঠে শিশির বলল, আরে লিনা আপু, তুমি এখানে? তোমাকে তো নিচে ইয়াকুব আঙ্কেল কিন্তু ঘুরে ডাকছে। সে যা দেখতে পায় তাতে তার চোখ আমার দুটো থেকে সময় বেরিয়ে হলে আসার আমি যাবো। উপদ্রব গলা শুকিয়ে তারপর ফের নাহিয়ানের দিকে ফিরে বলল,
নির্ঝরের নাহিয়ান হাত ধরে ভাইয়া, রেখেছে তুমি ফারিন। এটা তার মানে খাবে এতক্ষণ না, তার ঘটানো তাহলে সব অন্য কাণ্ড কিছু বানিয়ে আনবো। নির্ঝর দেখে ফেলেছে। হায় লাইক আল্লাহ, পিৎজা, আজকে ফারিন বার্গার, সে কি অন্য করবে কিছু। বুঝতে পারছেন। অন্যদিকে নির্ঝর আরে লীনা আপু, রাগের দৃষ্টি তুমি জানো নিক্ষেপ না করে তাকিয়ে আছে উনি তো ফারিনের এসব দিকে। খায় না, আর একটু খাওয়া দূরেই বারণ আরা ওনার। দাঁড়িয়ে আছে। সে তো তাই নির্ঝরকে নাকি? দেখে তা থমকে তুমি গিয়েছিল। এক অনেক কোণায় জানো দাঁড়িয়ে মনে মনে দেখছি। দোয়া তা নুস বলো তো পড়ছে সে, ওনার কি কি আর মনে খাওয়া মনে যাবে আল্লাহর আর কাছে কি কি সাহায্য খাওয়া চাইছে। বারণ? এই শিশির আল্লাহ, নাহিয়ানের দিকে ফিরে দাঁতে এবারের দাঁত মতো চেপে ফারুককে বলল, বাঁচিয়ে দাও। আপাতত কিছুদিন হঠাৎই ফারিন ওনাকে শুকনো ঢোক শুধু তুলে আরার থানকুনি দিকে পাতার রস তাকিয়ে খাওয়াতে বলল, হবে, আরো বল সাথে বল। করলা জুস, উচ্ছে আরা বুঝতে শরবত পারল আর না এই মাঝে মাঝে সময় একটু ফারিন নিম কি পাতার বলছে, কোরমা। নাকি নির্ঝরকে তা দেখে ওর মাথা তুমি কি পুরোই এগুলো খারাপ বানাতে হয়ে গেছে। পারবে? যাই হোক, এখন এখানে কথা বাড়ানো ঠিক হবে না, তাই সে আস্তে করে বলল। ফারিন এমা এবার ছি দ্রুত ছি, নির্ঝরের হাত ছেড়ে তোমার দিয়ে সাথে কি আরার আমার হাত ফাজলামো ধরে করার বলল। সম্পর্ক বলো তো? যা সত্যি তাই তো বললাম, বিশ্বাস না হলে ফারিন ওনার কাছেই আরার হাত শোনো। ধরে দ্রুত ইয়ালিনা দৌড়ে চলে গেল। নাহিয়ানের এত দিকে দ্রুত যে বিস্ময়ে নির্ঝর তাকিয়ে তাদের বলল, এসব দেখতেই কি পেল না। সত্যি অন্যদিকে নাহিয়ান দৌড়ে নিচে ভাইয়া? এসে নিজেদের নাহিয়ান নিজেই রুমের হতভম্ব, একটা কি বেঞ্চের বলছে উপর বসে শিশির এগুলো? পাশের মেয়ের থেকে ইয়ালিনার একটা কথায় পানির ধ্যান পট ভাঙল নিয়ে তার। ঢকঢক করে তার সে সমস্ত একটু পানি খেয়ে আমতা ফেলল আমতা ফারিন। করে বলল, তা দেখে মেয়েটি বলল, হবে হয়তো। ফারিন ফারিন জোরে জোরে শ্বাস নিয়ে জি। কিছুক্ষণ পর ইয়ালিনা বলল, আর কিছু হ্যাঁ, বলতে যাবে বুঝতে তো তার আগে পারলি নিচ থেকে ইয়াকুব চৌধুরী মেয়েটির জোরে বুঝতে ডেকে বাকি বললেন, রইল না যে ফারিন আবার লীনা নির্ঝরের কাছ মামুনি, থেকে বকা খেতে একটু খেতে তাড়াতাড়ি বেঁচে আয়, গেছে। কাজ কিছুক্ষণ আসে। পর নেহার আগে আসছি ফুসতে বাবা। ফুসতে এসে তারপর বলল, শিশিরের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে কথা পরে হচ্ছে, আগে পাপার কথা করছিস, শুনে বুঝতে আসি। পারছিস? ইয়ালিনা তোদের চলে যায়। chemistry দেখতে পেছন গিয়ে থেকে আমার শিশির একটু ভেঙচি হলেই কেটে বলে, sunlight পাপা আসছি, যেন কচি খুকি, ধরতে বুড়ো পারিনি। ধাম কোথাকার। আল্লাহর কাছে হাজার এবার সে হাজার নাহিয়ানের দিকে তাকায়। আরা নাহিয়ান অবাক এতক্ষণ দৃষ্টিতে চুপ তাকিয়ে ছিল। আছে এবার তার সে দিকে। বলল, সে আল্লাহর নাহিয়ানের সাথে রহমতে কোনো ঠিক কথা না আছে, বলে কিন্তু বেডসাইড একটু টেবিল পর থেকে গজবের ইয়ালিনের জন্য আনা ট্রে তৈরি থেকে থাকিস। লাচ্ছির গ্লাস একটু হাতে তুলে পরে সজোরে তার ওনার মেঝেতে ছুঁড়ে হায়ার মারে। মাদের বিকট ক্লাস শব্দে আছে। তুলে ভেঙে যায় ফারিন কাচের বিস্ফোরিত গ্লাসটা। নয়নে তাকিয়ে নাহিয়ান বলল, এবার হতভম্ব। এটাই তার শিশির বিন্দু, এত জি। পজিটিভ তার ব্যাপারে। সে তো সারা জীবন কিছুক্ষণ আগে এটাই বাসায় চেয়েছে। ফিরেছে কি হলো, ইমরান কথা বলছেন চৌধুরী। না কেন? হাসনা আপনার চৌধুরী ফেভারিট লিনা তার জন্য আনা লেবুর গ্লাসটা শরবত ভেঙে দিয়েছি, তৈরি করে কিছু এনে পাশে বলবেন না? রাখলেন। ইমরান চৌধুরী নাহিয়ান তখনও এখনো ল্যাপটপে কাজ হতবাক। করছে। তা হাসনা দেখে চৌধুরীকে শিশির দেখে বেশ রাগ করে মুচকি বলে, হেসে বললেন, কি হলো, কথা কিছু বললেন না কেন? হ্যাঁ, ফেভারিট বলার তো লিনাকে অনেক দেখে কথা ক্রাশ আছে। খেয়ে এমন তুমি অবস্থা কি যে ব্যস্ত? এখন কথাই বেরোচ্ছে ইমরান না। চৌধুরী চটজলদি কি একটা তখন কাজ থেকে করে উল্টাপাল্টা বলে ল্যাপটপ যাচ্ছ? অফ আমি করে উল্টোপাল্টা বললেন। বলছি? আমার কাছে তো তাই মনে হাসনা হচ্ছে। চৌধুরী কাচুমাচু করে এখন বললেন, তো আমার কথাবার্তা আসলে সব হয়েছে আপনার কি, কাছে উল্টাপাল্টা লাগবেই। আমাদের নির্ঝর আপনার তো ফেভারিট অনেক লিনা বড় আছে তো, হলো। ওই তো বিয়ের সবকিছু ব্যাপারে ঠিকঠাক করে, তাই না? ইমরান নাহিয়ান চৌধুরী হেসে বিছানা থেকে পাশ থেকে নেমে শরবতের তার দিকে গ্লাসটা নিয়ে এগিয়ে খেতে আসতে খেতে আসতে বললেন, বলে, ও এই কথা। বেবি তা রেগে তুমি গেল, বললে তোমাকে কালকেই মারাত্মক পাত্রী লাগে দেখতে যাই। পুরাই। কি বলো? নাহিয়ান তার হঠাৎ করে কাছাকাছি পাত্রী আসতে কোথায় এক পাবে? ধাক্কা দিয়ে তাকে কেন, পেছনে তুমি কি ঠেলে ভুলে বলল, গেছো? সরে যান পাত্রী তো আমার ঠিক কাছ থেকে, করাই একদম আছে। আসবেন না হাসনা আমার কাছে। চৌধুরী ঠিক মনে যান করতে না, পারলেন না আপনার ইমরান ফেভারিট লিনার চৌধুরী কাছে কার যান। কথা বলছে। আবার যত্ন তিনি করে জিজ্ঞাসা লিনা ডাকা দৃষ্টিতে হচ্ছে। তাকালেন। তা নাহিয়ান দেখে শিশিরের ইমরান চৌধুরী ধাক্কায় এক বললেন, নড়ল আরে না, আমার তবে বেস্ট ফ্রেন্ড তার কথা মোস্তফা, ওর মেয়ে ভেবে মেয়ে আছে অবাক না, হলো। তার সাথেই তো যা নিজের বাবা, আমি কি ঠিক করলাম? করা বহু আগে। সবাই তো হাসনা চৌধুরীর এবার ওকে মনে পড়ল লিনা মেজর বলেই ডাকে। মোস্তফা কামালের কথা। ইমরান শিশির চৌধুরীর ভেঙচি বহু কেটে পুরানো বেস্ট বলল, ফ্রেন্ড। তিনি ইমরান চৌধুরীর সবাই দিকে তোকে লিনা তাকিয়ে বলেই ডাকে, বললেন, তাহলে নাম মোস্তফা ইয়ালিনা কামাল ভাইয়ের মেয়ে রেখেছে মানে কেন? পুতুল? নাহিয়ান হ্যাঁ, এই তো দুষ্টু মনে হেসে আছে। বলল, হাসনা কি চৌধুরীর ব্যাপার মুখটা ম্যাম, কেন যেন আপনি কি মলিন জেলাস? হয়ে গেল। তা যাই দেখে হোক, ইমরান এই যে কান চৌধুরী ধরেছি বললেন, আর কেন বলবো না হাসনা, ওকে কোনো লিনা, সমস্যা? এখন থেকে না। ইয়ালিনা বলেই তাহলে ডাকবো, তোমার মুখ হয়েছে? এমন মলিন হয়ে গেল যা কেন? ইচ্ছে বলুন, আমার কি? না মনে করলে তীব্র একটা কথা আক্রোশের বলি? কণ্ঠে হ্যাঁ, কথাটা বলো। বলে ধূপধাপ পা ফেলে রুম আমার থেকে না বের হয়ে যায় ফারিন শিশির। মেয়েটাকে অনেক নাহিয়ান পছন্দ শুধু তাকিয়ে করেছে। থাকে অপলক তার ফারিনকে? চাওয়ার পানে। তারপর তার শিশির ওই বিন্দুর যে হিংসার বলেছিলাম না কথাগুলো নির্ঝরের মনে করে কলেজের। মাথা ও নিচু করে আচ্ছা, মুচকি হাসে। পরের দিন সকালে ঘড়ির তো তুমি কাঁটায় কি সকাল শুনতে প্রায় চাচ্ছ? 9:30 ছুঁই আগে ছুঁই। থেকেই আজকে বলি সবাই হাসনা, বিয়ে শপিং এ যাবে। মোস্তফা আমার অনেক সকাল পুরাতন থেকে ফ্রেন্ড। সেই
তোড়জোড় চলছে, তবে এই ব্যাপারে কোনো আগ্রহ নেই শিশিরের। কালকে রাত থেকে তার মেজাজটা অনেক বেশি গরম। নাহলে শপিং এর ব্যাপারে সে সবসময় এক পায়ে খাড়া। রুমে শুয়ে শুয়ে মোবাইলে রিলস দেখছিল সে, হঠাৎই দরজার বাইরে থেকে নিঝুম বলে, কারণ তিনি ভালো করেই জানেন ইমরান চৌধুরী যখন একবার বলেছেন তখন পুতুল ব্যতীত অন্য কেউ এই শিশির মোবাইল থেকে মুখ না তুলে বলে, ফারিনকে কোনোদিনই না রে নিঝু, সবাইকে চলে যেতে বলো, আমি যাবো না। তারাগুলোর দিকে তাকিয়ে আছে তারিন, একাকী দাঁড়িয়ে আছে ছাদের কর্নারে, সাইডে মোবাইলে গান বেজে চলেছে। দাদিজার নামটা শুনে শিশির বিছানা ছেড়ে উঠে। এই মানুষটা শিশিরকে অনেক বেশি যত্ন করে, এখন যদি সে না যায় তাহলে যদি তাতে দাদিজান উপরে চলে আসেন, না এমনিতে তিনি অসুস্থ, তাকে আর কষ্ট দেওয়া যাবে না। কিন্তু শিশিরও তো ইচ্ছা করছে না, কি আর করা যাবে। সে ফ্রেশ হয়ে ল্যাভেন্ডার কালার গাউনের সাথে সাদা লেগিংস আর সাদা হিজাব বেঁধে বাইরে আসে। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল এতক্ষণ নিঝুম। তা দেখে তানিম বলে, তোমাকে ভীষণ সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। শিশিরকে দেখে সে মুচকি হেসে বলে, শিশির মুচকি হেসে বলে, বাবা এত কথা কোথা থেকে শিখেছিস? তানিম চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, তারপর রিমঝিমকে ছাড়াতে ছাড়াতে ক্লাস বলে, 10 এ পড়ি আমি।
ওরে বাবা, মেয়ে তো ভীষণ বড় হয়ে গেছে, তা পাত্র খুঁজি। নিঝুম সামান্য লজ্জায় মাথা নিচু করে, তা দেখে শিশির মুচকি হেসে বলে, আপনি বুড়ি। নিচে এসে সে দেখতে পায় পুরো ড্রয়িং রুম জুড়ে লোকজনের সমাবেশ। বাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে মেয়েরা পর্যন্ত সবাই আজ শপিং এ যাবে। এদিকে এত ভিড়ের মাঝে সামান্য অসুস্থ হয়ে পড়েছে ইলমা, তাই সে আর সাজিদ কোথাও যাবে না। একে একে সবাই বের হতে শুরু করলো। চৌধুরী আবাসন থেকে বের হলো বড় বড় 8টি প্রাইভেট কার। বাকি রইল শুধু শিশির, নাহিয়ান, সৌজন্য ও নিঝুম, নির্ঝর, ইয়ালিনা আর নিঝুমের কিছু কাজিনরা অর্থাৎ বাড়ির নবীনরা। নির্ঝর প্রথমে শপিং এ যেতে রাজি হচ্ছিল না, তবে বাড়ির সবার আর নাহিয়ানের জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে যেতে হচ্ছে তাকে। তাদের সবাইকে অন্য একটা গাড়িতে তুলে দিল নাহিয়ান, যেটা যাবে নির্ঝরের তত্ত্বাবধানে। তাদের গাড়িটিও কিছুক্ষণের মধ্যে ছাড়িয়ে যায় চৌধুরী আবাসন। শিশির থ মেরে দাঁড়িয়ে আছে। নাহিয়ান সেদিকে তাকিয়ে বাইকে স্টার্ট দিতে দিতে বলল, কি ব্যাপার ম্যাম? পানি মুছে বলল, এই গরমের ভেতর এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি? তা কি করব? আপনি শপিং এ যাবেন না? কিসে করে যাব? গাড়ি তো চলে গেল। নাহিয়ান নিজের বাইকের দিকে তাকিয়ে বলল, কেন, বাইক পছন্দ হচ্ছে না? গাড়ি বের করতে বলবো? নাহিয়ান পাশ ফিরে ড্রাইভারকে ডাকতে যাবে, তার আগে শিশির বলল, নিজের কাছাকাছি নিয়ে এসে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। এখনই যদি নিচে না যাস তাহলে আরো একটা পড়বে তোর ডান্স ওয়ালে। আর জেনে রাখ, শিশির ব্যতীত অন্য কাউকে আমি নিজের বউ হিসেবে কোনোদিন মানতে পারবো না, বুঝতে পেরেছিস? রিমঝিমের চোখ ফেটে গড়িয়ে পড়ল নোনা জল। চটজলদি হাতে তা মুছে এসে মলিন হেসে বলল, বুঝেছি। কথাটা কোনো রকমে বলেই দৌড় দিয়ে নিচে নেমে গেল রিমঝিম। তানিম রাগে দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল তার পানে। রাত 10:30টার কিছু বেশি। শিশির কুঞ্জ আজকে পুরো ফাঁকা, সবাই যে যার বাসায় চলে গেছে। রাতে খাওয়া দাওয়া শেষে নিজের বিছানার উপর উপুর হয়ে শুয়ে সারাদিনের ঘটে যাওয়া সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা কল্পনা করছিল শিশির। আজকে নাহিয়ানা সেই মিলে সারা সকাল জুড়ে ঢাকার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ঘুরেছে। সেই সবই ভাবছে আর মুচকি মুচকি হাসছে সে। তখনই তার ফোনে টুম করে একটা শব্দ হলো। হয়তো মেসেজ এসেছে তা দেখার জন্য শিশির পাশে থাকা ফোনটা হাতে নিতে সে দেখতে পায় মেসেজ এসেছে নাহিয়ানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। শিশির চটজলদি উঠে বসে মোবাইল আনলক করতে দেখতে পায় নাহিয়ানের মেসেজ। কি করেন ম্যাম? ম্যাম। নাহিয়ানের মুখের এই শব্দটা শিশিরের যে কি ভালো লাগে তা হয়তো সে কোনোদিনও ব্যাখ্যা করতে পারবে না। সে মুচকি হেসে রিপ্লাই লিখে, বসে আছি। রিপ্লাই সেন্ড হতে না হতে ওপাশ থেকে ফের মেসেজ আসে, একটু কষ্ট করে বেলকনিতে আসতে পারবেন? শিশির দ্রুত বিছানা থেকে নেমে রাস্তার ধারের ব্যালকনির কাছে গিয়ে দাঁড়ালো। রাস্তার ওই পাশে নিজের রোলস রয়েলসের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে নাহিয়ান। শিশিরকে দেখে সে মুচকি হাসছে। অন্যদিকে নাহিয়ানকে এত রাতে নিজের বাসার সামনে দেখে শিশির তাড়াতাড়ি মেসেজ টাইপ করে বলল, এত রাতে এখানে কেন? সাথে সাথে ওই পাশ থেকে রিপ্লাই, আপনাকে দেখার জন্য ম্যাম, একবার একটু নিচে আসেন। শিশির ব্যালকনি থেকে না বোধক মাথা নাড়ালো। তা দেখে নাহিয়ান ফের মেসেজে বলল, আপনি যদি না আসেন তাহলে কিন্তু আমি বাসার ভেতরে চলে আসব। শিশির কি করবে বুঝতে পারল না, কিন্তু এত রাতে তার পক্ষে কোনো মতেই বাসার বাইরে যাওয়া সম্ভব নয়। বাবা মা যদি একবার দেখে তাহলে হাজারটা প্রশ্ন করবে। আর রিয়াও এখন সম্ভবত পড়ে পড়ে ঘুমিয়ে পড়েছে, তাই কোনো মতে সে বাসার বাইরে যেতে পারবে না। সে মেসেজে দ্রুত টাইপ করলো, সারাদিন তো একসাথে থাকলাম, এখন তো যান, আবার কালকে দেখা হবে। হ্যাঁ, বাই। সাথে সাথে ওই পাশ থেকে রিপ্লাই, কই সারাদিন, শুধু তো সকালটা। আর এমনিতেও আপনি যেহেতু এখন আমার বউ, সেহেতু আপনাকে সারাদিন নিজের সামনে বসিয়ে রাখার অধিকার আমার আছে। তাই এখন যেহেতু আপনাকে দেখতে ইচ্ছে করছে, তাই আপনি নিচে আসুন, না হলে কিন্তু আমি উপরে চলে আসব। কি করবে বুঝতে পারলো না। এই লোকটা সবসময় যন্ত্রণা দিতে থাকে, হয়তো সামনাসামনি নয়তো কল্পনায়। সে বিছানার উপর গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর নাহিয়ান চলে গেছে কিনা তা দেখার জন্য শিশির গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো, কিন্তু রাস্তার ওই পাশে আর নাহিয়ান নেই, এমনকি তার গাড়িটাও। তার মানে নাহিয়ান চলে গেছে। শিশির স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, কিন্তু সে পিছনে ঘুরতেই কারো বুকের সাথে ধাক্কা খেলো। ভেসে আসা চন্দন কাঠ, গোলাপ কাঠ আর আগর কাঠের মিশেলে তৈরি এক তীব্র ঝাঁঝালো গন্ধে সে বুঝতে পারে এটা নাহিয়ান। বুক ধরফর করে ওঠে তার মানে নাহিয়ান সত্যি সত্যি তাদের বাসায় চলে এসেছে। অন্যদিকে নাহিয়ান কিছু না বলে শিশিরের কোমরে হাত দিয়ে তাকে সামান্য উঁচু করে নিয়ে যায় রুমের ভেতর, তারপর আলতো হাতে রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। তা দেখে শিশির ভীত কণ্ঠে বলল, কি করছেন? নাহিয়ান তার দিকে তাকিয়ে বলল, নিজের বিয়ে করা বউয়ের সাথে ফষ্টি নষ্টি করছি, বুঝছো না জান? কিন্তু বাসায় তো বাবা মা আছে। হ্যাঁ তো মানে আপনি কি বলে আমার রুমে এসেছেন? নাহিয়ান বাঁকা হেসে বলল, বলেছি শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা আপনার মেয়ে বায়োলজিতে দুর্বল, তো তাই একটু প্র্যাকটিক্যাল ক্লাস নিতে যাচ্ছি। ইয়ার কি করবেন না, একদম সত্যি সত্যি বলুন কি বলেছেন।
নাহিয়ান শিশিরের চুলের ভাঁজে নিজের মুখ ডুবিয়ে দিতে দিতে বলল, তোমার কেন মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলেছি? এটাই সত্যি কথা। আর অনেকক্ষণ পরে নিজের বউকে কাছে পেয়েছি, তাই উল্টোপাল্টা প্রশ্ন করে মুড খারাপ করে দিও না। কিন্তু আর কিছুই বলতে পারল না সে। নাহিয়ান দ্বিতীয়বারের মতো নিজের অধর দিয়ে তীব্রভাবে দখল করলো শিশিরের নরম কোমল ওষ্ঠদ্বয়। হঠাৎই সবকিছু থমকে গেল, কেবল প্রণয়ের এক দমকা উষ্ণ হাওয়া ছুঁয়ে গেল তাদের। আজকে ফারিনদের হায়ার ম্যাথ টেস্ট। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা, সবাই নিজেদের মতো কলমের যুদ্ধ চালাচ্ছে। শুধুমাত্র নিশ্চুপ হয়ে বসে আছে ফারিন, কিছুই লিখছে না, নিজের মনে কি জানি ভাবছে। আর লিখবে বা কী করে? টেস্টের আগের দিন একবার অন্তত প্র্যাকটিস তো করা উচিত, কিন্তু ফারিন তো কালকে হায়ার ম্যাথ বই ছুঁয়েও দেখেনি। বেশ কিছুক্ষণ ধরে নির্ঝর খেয়াল করছে ফারিন কিছু না লিখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সে সবার উদ্দেশ্যে বেশ জোরেই বলল, এখানে টেস্ট চলছে, যদি কারো টেস্ট দিতে ইচ্ছে করে তাহলে সে ক্লাসে থাকবে, না হলে এক্ষুনি আমার ক্লাস থেকে বের হয়ে যেতে পারে। সবাই নির্ঝরের কথা শুনে ফের লেখালেখিতে মন দিল। ফারিন নির্ঝরের কথায় শুধু একবার তার দিকে তাকালো, তারপর ডোন্ট কেয়ার এমন একটা ভাব নিয়ে আবারও বাইরের দিকে তাকালো। বেশ কিছুক্ষণ পর নির্ঝর দেখলো ফারিন এখনো জানালা দিয়ে বাইরে তাকিয়ে। এবার মেজাজ গরম হলো তার। সে এগিয়ে গিয়ে ফারিনের সামনে দাঁড়িয়ে বলল, স্ট্যান্ড আপ। ফারিন তার দিকে তাকালো, তার চোখে প্রশ্ন। তা দেখে নির্ঝর ফের বলল, হ্যাঁ তোমাকেই বলছি, স্ট্যান্ড আপ। ফারিন দাঁড়িয়ে বলল, কোনো সমস্যা স্যার? নির্ঝর রাগী কণ্ঠে বলল, আর ইউ জোকিং উইথ মি? ছি ছি স্যার, কি বললেন আপনি? আমার শিক্ষক, আপনার সাথে আমি ইয়ার্কি করব কেন? কিছু লিখছো না কেন? এখানে টেস্ট চলছে মিস ফারিন, তোমার চুপ করে বসে থাকার কারণ কি? স্যার, আমি প্র্যাকটিস করতে পারিনি। এখানে কি কোনো নাটক চলছে যে তুমি প্র্যাকটিস করতে পারোনি বলে টেস্ট দিতে পারবে না? এই টেস্ট অ্যালাউ না হলে কিন্তু ফাইনালে আমি তোমাকে বসতে দেব না। নাও ইউ গিভ দ্য আনসার। প্র্যাকটিস করনি কেন? ফারিন চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তা দেখে নির্ঝর রেগে গিয়ে বলল, আনসার মি। নির্ঝরের এমন চিৎকারে পুরো ক্লাসের সবাই লেখা বন্ধ করে তার আর ফারিনের দিকে তাকালো। ফারিন চোখ মুখ বন্ধ করে দ্রুত বলল, স্যার, আমার শ্বশুর ঠ্যাং ভেঙে দিয়েছে। হোয়াট? ক্লাসের সবাই ফারিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশ থেকে একটা মেয়ে নেহাকে সামান্য ধাক্কা দিয়ে বলল, মাহেরা ফারিন কি বিবাহিত? আরে না, কি বলছো? কিন্তু ওই যে বললো। নেহা অবাক, ফারিন কী সব বলছে? এদিকে ফারিন নিজেও হতভম্ব, কি বলল সে? অন্যদিকে নির্ঝর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে তার দিকে। ফারিন আমতা আমতা করে বলল, না মানে মানে স্যার। গেট আউট। ফারিন বোকা দৃষ্টি নিক্ষেপ করে বলল, জি স্যার। আই সে গেট আউট ফ্রম মাই ক্লাস রাইট নাও। ফারিন আর কিছু বলতে পারল না। পুরো ক্লাস তার দিকে তাকিয়ে কেউ কেউ মুখ চেপে হাসছে। ফারিনের এবার বেশ রাগ হলো। সে রাগে ধূপধাপ পা ফেলে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর কলেজ ক্যাম্পাস থেকে কিছুটা দূরে একটা পার্কের বেঞ্চে বসে আছে ফারিন। তার বাঁ পাশে নেহা, ডান পাশে আরা বসে আছে। আর তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে ইমন আর রায়ান। লিসা মায়ের অসুস্থতার কারণে টেস্ট দিয়ে চলে গেছে। সবাই নিশ্চুপ। হঠাৎই নীরবতা ভেঙে ইমন বলল, এবার নেহাও যোগ হলো। নেহা সবাইকে থামিয়ে বলল। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ইমন বলল, ভাইরে ভাই, ওইটা কি ছিল পারু? ঠ্যাং ভেঙে গেছে, তাও আবার শ্বশুরের। তুই বিয়ে কবে করলি? হ্যাঁ, ফারুক ফাইজলামের একটা লিমিট থাকে। স্যারের সাথে ওইভাবে কেউ কথা বলে? আর কি করতাম, এমনিতেই একটা প্যারে আছি, তারপরে রক্তচোষা বারবার কানের সামনে চিল্লাছিল। তাই বলে শ্বশুরের ঠ্যাং ভেঙে গেছে? আরে তখন কিছু মাথায় আসছিল না, কি আর বলবো। এবার আমাদের অ্যাকচুয়ালি কারণটা বল। প্র্যাকটিস করিসনি কেন তুই? ফাইনালে অ্যালাউ করবে না। এইটা কি কলেজের টেস্ট ছিল নাকি? এইটা তো উনি ক্লাস টেস্ট নিলেন। এর জন্য যদি আমাকে ফাইনালে না বসতে দেয়, তাহলে আমি প্রিন্সিপাল আঙ্কেলকে গিয়ে বলবো। ওরে বাবা, এমনিতে তুই কিছু লিখিসনি, তারপরও এত গলাবাজি। থামবে তোরা? আর ফারু, তোর কি হয়েছে রে? কালকে রাতে দেখলাম অনেকক্ষণ ধরে আঙ্কেল আন্টির সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে কি সব কথাবার্তা বললি। তারপর থেকে এমন অদ্ভুত বিহেভ করছিস, মানে কি? কি হয়েছে রে ফারুক? খোলাসা করে বল তো, এনি প্রবলেম? শুধু প্রবলেমের বাপ দাদা ভাই বোন সহ 14 গোষ্ঠী এসে হাজির হয়েছে। মানে? মানে আমার বিয়ে ঠিক করেছে আমার বাবা মা। মানে কি? কবে, কখন, কার সাথে?
কই আমায় তো কিছু বললি না? তোরে দেখতে এসেছিল, আমি ওর রুমমেট, তাই কিছু বলিনি। যাই হোক, কার সাথে বিয়ে ঠিক হয়েছে? তোর কোনো কাজিন? আরে না, আমার এরকম কোনো কাজিন থাকলে তো কবেই লেখাপড়া ছেড়ে গলায় ঝুলিয়ে পড়তাম। কিন্তু আমি তো আর সিনেমা বা উপন্যাসের নায়িকা নই যে নায়কের মতো কাজিন থাকবে। তাহলে হুট করে আঙ্কেল আন্টি কার সাথে ঠিক করলো? আরে ঠিক বিয়ে ঠিক করেনি, বাট বাবা বলেছে যে ওই ছেলেকেই বিয়ে করতে হবে, না হলে তোরা তো আমার বাবাকে চিনিস ভালো করে। আচ্ছা, বুঝলাম তোর কোনো কাজিন নেই, কিন্তু হঠাৎ করে তোর বাবা কোন ছেলে ধরে আনলো তোর জন্য? এ কোনো কোনো সাধারণ ছেলে নয় লা, এ হলো আমার বাবার পছন্দের ছেলে। মোর বাবার পিচ্চিকালের বেস্ট ফ্রেন্ডের ছেলে, তার উপরে আবার বিসিএস ক্যাডার। সিরিয়াসলি ফারু, এই সময় তোর মজার মুড আছে? মুড থাকবে না মানে? আই এম অলওয়েজ কুল ব্রো। তা একটু আগে অমন ঢং করতেছিলি কেন? এমন ভাব দেখাচ্ছিলি যেন বিয়ে ঠিক হয়ে গেছে। এই টেনশনই তুই ম্যাথ করতে পারিসনি। টেনশন তো একটু হচ্ছে যিনি, না জানি কার কার সাথে বিয়ে ঠিক করেছে। আর সবচেয়ে বড় কথা, আমার এখন বিয়ে করে একদম মুড নেই। বিয়ে করার জন্য আবার মুডের প্রয়োজন হয়? অফকোর্স বেবি, মুড না থাকলে দেখা গেল আমি সাজুগুজু করলেও ছবি ভালো উঠলো না। আমি তো বিয়ে করব মূলত ছবি তোলার জন্যই, বুঝছিস? আসলেও ফারু, তোর বরের কপাল খারাপ আছে। সেসব বাদ দে, এখন বল কি করে গেলে বিয়েটা ভেঙে যাবে আর আমার দোষও হবে না? তোর নিজের মাথায় তো সারাক্ষণ উদ্ভুত চিন্তা ভাবনা ঘোরাঘুরি করে। এখন আবার আমাদের হেল্প নিচ্ছিস কেন? কালকে রাতে অনেক ভেবেছি, এটা একটু যুক্তিগত মনে হচ্ছে না। কি কি ভাবলি? এই ধরনের সামনে খুঁড়িয়ে হাঁটা, টেরা হয়ে তাকানো, অথবা তুলতুলি দিয়ে কথা বলা। সবাই একযোগে হেসে উঠল। রায়ান নিজেকে সামলাতে সামলাতে বলল, বুদ্ধিগুলো ভালো, কিন্তু এগুলো পুরাতন হয়ে গেছে। ঠিক ঠিক। তাহলে তোরাই কিছু বুদ্ধি দে না। তারা কথা বলতে বলতেই হঠাৎ ফারিনের ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো তার মা কল দিচ্ছে। প্রথমে রিসিভ না করলো, বারবার ফোন আসার কারণে শেষমেশ সে রিসিভ করলো। হ্যালো আম্মু। কোথায় তুই? আম্মু, এই তো কলেজে। তোকে না কালকে রাতে বললাম আজকে কলেজে যাওয়ার প্রয়োজন নেই, বাসায় আয়, বিকালে আঙ্কেল আন্টিরা আসবে। কিন্তু আম্মু। কিন্তু কি ফারু, আগামী 2 ঘন্টার ভিতরে তোকে আমি বাসায় দেখতে চাই। তোর আব্বু তো তোকে কিছু বলবে না, আমার সাথে রাগারাগি করছে। ভালো করে জানিস তোর আব্বু কি পরিমাণ তিরিক্ষি মেজাজের। আচ্ছা, তুমি রাখো, আমি আসছি। দোষ যাই হোক, ছেলে কিন্তু নির্জন স্যারের মতো হ্যান্ডসাম হওয়া চাই। ফারিন রেগে গিয়ে বলল, চুলায় যাক তোদের নির্জন স্যার, আমি মরতেছি আমার জ্বালায়। তারপর নেহার দিকে ফিরে বলল, তুই কি আসবি নাকি থাকবি? আমি কিন্তু বাসা থেকে ডিরেক্ট ডুমুরিয়া যাব। নেহার সাথে সাথে ইমন আর রায়ানও বলল, হ্যাঁ, আসছি। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে শিশির পা বাড়ালো আনায়াদের ধূসর 2তলা বিল্ডিং এর দিকে। কলিং বেল বাজতেই বের হয়ে আসলেন আনায়ার আম্মু। আগে হলে ইনায়া আসতো, কিন্তু রিসেন্ট বিয়ে হওয়ার কারণে সে এখন শ্বশুর বাড়ি আছে। আনায়ার আম্মু শিশিরকে দেখে স্নিগ্ধ হেসে জড়িয়ে ধরলেন। শিশির মুচকি হেসে বলল, কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই তোর আসার সময় হলো? না, আসলে আমরা 3 দিন হচ্ছে সুইজারল্যান্ড থেকে এসেছি, তার উপর আবার বাসায় লোকজন ছিল, এই জন্য আসতে পারিনি। তাকে ভিতরে এনে বসতে দিতে দিতে বললেন, তুই একটু বস, আমি শরবত বানিয়ে নিয়ে আসি। তুই আসবি জানলে আমি তোর ফেভারিট নুডলস বানাতাম। না না আন্টি, কিছু লাগবে না, আপনি ব্যস্ত হবেন না। শুধু বলুন আনায়া কোথায়, ও আজকে ভার্সিটিতে যায়নি? আনায়ার কিছু না শুধু যেতে যেতে থমকে দাঁড়ালেন। শিশিরের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজকে নাকি ভার্সিটির ক্লাস নেই? অত সকাল থেকে দরজা খুলিনি। কালকে রাতে বলেছিল যে আজকে ক্লাস নেই, যাবে না ভার্সিটি। শিশির কিছুটা অবাক হয়ে বলল, কি আন্টি, ও বাইরে আসেনি? আমার ফোনটা তো ধরছে না আন্টি, ও রুমে আছে না? হ্যাঁ, ও তো রুমেই সকাল থেকে বের হয়নি একটু। আচ্ছা আন্টি। শিশির কথাটা বলে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আনার দরজার সামনে দাঁড়িয়ে 2-3 বার নক করলো, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। এবার শিশির বেশ চিন্তিত গলায় বলল, আয়ো বেবি, দরজাটা খোল। বেশ কিছুক্ষণ বাদে আনা দরজা খুলল।
তার চোখগুলো ফুলে গেছে, চুলগুলো এলোমেলো, ওড়নাটা কোনো রকম বুকের উপর দেওয়া। কেমন অগোছালো লাগছে তাকে, কিন্তু সে তো এরকম অগোছালো থাকে না। শিশির বেশ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে জান তোর? ফোন ধরছিলে না কেন? আর কালকে হৃদিত ভাইয়ার সাথে কি কথাবার্তা হলো? কি এমন কথা বলছিলি তোরা? তারপর থেকে হৃদিত ভাইয়াকেও ফোনে পাচ্ছি না। আনায়া হৃদিতের নাম শুনে বেশ রেগে গিয়ে বলল, একদম আমার সামনে ওই লোকের নাম নিবি না। কি মনে করে কেউ নিয়ে নিজেকে কোনো সিনেমার হিরো? আমি কি আমাকে বলেছিলাম যে ওর পেছনে ঘুরঘুর করতে? কেন করেছিলেন আমার পেছনে ঘুরঘুর? আর এখন কেন ছেড়ে চলে গেল? হ্যাঁ, কেন কালকে আমাকে অত কঠিন কঠিন কথা শোনালো? আনার চোখ ফেটে গড়িয়ে পড়ল নোনা জল। তাকে এমন অস্থির কণ্ঠে কথা বলতে শুনে শিশির তাকে নিজের বুকে জড়িয়ে বলল, কি হয়েছে জান? এমন করছিস কেন? মিস করছিস হৃদিত ভাইকে? ফোন দিব? আনায়া ফুপিয়ে উঠে বলল, না, একদম ফোন দিবি না ওনাকে। উনি যতক্ষণ নিজে থেকে ফোন দেবেন ওনার কাছে একদম ফোন দিবি না। শিশির এবার তাকে বুক থেকে তুলে মুচকি হেসে বলল, দেখছিস ওনার একদিনের ইগনোর করা তোর সহ্য হচ্ছে না? আর তুই কিভাবে দিনের পর দিন ওনাকে ইগনোর করেছিস? তুই ভালোবেসে ফেলেছিস ওনাকে আয়ু। ইউ লাভ। ওসব লাভটাপ কিচ্ছু না, শুধু ওনার ইগোর করাটা। ওসব লাভটাপ কিছু না, শুধু ওনার ইগনোর করাটা আমি মেনে নিতে পারছি না। উনি কেন কালকে এভাবে আমার সাথে ওভাবে কথা বললো? এটাই তো ভালোবাসা বলে রে পাগলি। ওনার সামান্য কিছু কথায় তুই এত কষ্ট পাচ্ছিস। একবার ভাব, অন্য কেউ তোকে এরকম করে বললে তুই কষ্ট পেতিস? অন্য কোনো ছেলে যদি বলতো? নিশ্চয়ই না। আনায়া মনে মনে ভাবলেও সত্যি তো, অন্য কেউ যদি তাকে বলতো, ইনফ্যাক্ট অন্য কোনো ছেলে বললেও তো তার এত কষ্ট লাগতো না। কিন্তু হৃদিত, তাহলে কি সে ভিন্ন? আসলেও কি সে দ্বিতীয়বার কারো প্রেমে পড়েছে? না না না, কোনোদিনই না। সে নিজেই নিজেকে শান্ত করে প্রসঙ্গ পাল্টে বলল, তা তুই এত কিছু কোথা থেকে জানলি? তুই কি কারো প্রেমে পড়েছিস নাকি? শিশির কিছুটা চুপসে গেল। আসলেও কি নাহিয়ানের প্রতি তার যে অনুভূতি আসলেও কি নাহিয়ানের প্রতি তার যে অনুভূতি, সেটা কি ভালোবাসা নাকি শুধুই ভালো লাগা? ভালোবাসা একটা দীর্ঘস্থায়ী জিনিস, আর ভালো লাগাটা ক্ষণিকের। তাহলে শিশিরের কি দীর্ঘস্থায়ী নাকি ক্ষণিকের? ব্যাপারটা একবার ঝালাই করে নিলে মন্দ হয় না। সে নাহিয়ানের থেকে কিছুদিন দূরে থাকবে, তাহলেই বুঝবে এটা ভালো লাগা না ভালোবাসা। কিন্তু নাহিয়ান যে মানুষ, সে না তো নিজেকে শিশিরের থেকে দূরে রাখবেন, না তো শিশিরকে তার থেকে দূরে যেতে দিবে। শিশিরের এমন ভাবনার গহীনে তলিয়ে যেতে দেখে আনায়া সামান্য ধাক্কা দিয়ে বলল, কিরে বল কিছু। হঠাৎ আনায়া লক্ষ্য করলো শিশিরের গলার কাছে গোল করে লাল হয়ে যাওয়া একটা দাগ। মনে হচ্ছে সেখানে কিছু বেশ জোরে কামড় দিয়েছে। আনায়া চিন্তিত সাথে অবাক কণ্ঠে শুধালো, বেবি, তোর গলায় কি হয়েছে রে? শিশির কিছুটা ভড়কে গেল। মনে পড়ে গেল কালকের রাতের কথা, যখন নাহিয়ান তার গলায় মুখ ডুবিয়ে দিয়েছিল। তারপর সে লজ্জায় লাল হয়ে অন্যদিকে ঘুরে গেল। আনায়া বেশ উদ্বিগ্ন। সে বলল, মনে তো হচ্ছে বিষাক্ত কিছুতে কামড়িয়েছে। তুই বস, আমি মলমটা নিয়ে আসি। শিশির তার হাত টেনে ধরে বলল, লাগবে না, তুই বস। লাগবে না মানে? এখান থেকে ইনফেকশন হয়ে যেতে পারে। কথাটা বলে আনা একটা মলম এনে সযত্নে শিশিরের গলায় লাগিয়ে দিতে দিতে বলল, তা বললি না তো কিসে কামড়িয়েছে? শিশির আমতামটা করে বলল, মনে হয় কোনো বিষাক্ত পোকায়, কিন্তু আমি টের পাইনি জানিস। আনা দুষ্টু হেসে বলল, আমার তো মনে হচ্ছে কোনো প্রাপ্তবয়স্ক হ্যান্ডসাম ড্যাশিং পোকায় কামড়িয়েছে। শিশির অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, মানে? আনা হেসে বলল, আর নাটক করতে হবে না প্রিয়, আমি সবটা জানি। এখন বল, তোরা বাড়ির সবাই কে কবে বলেছিস? আর আমাদের বিয়ের দাওয়াত কবে খাওয়াচ্ছিস? দোস্ত দেখ, তুই যা ভাবছিস একদম এরকম না। উনি আমাকে জোর করে। আমি সবটা জানি, শুধু অপেক্ষা করছিলাম তোর মুখ থেকে শোনার জন্য। কিন্তু তুই তো বললি না, তাই আমি বললাম। আমি তোকে বলতামই, কিন্তু। থাক, আর কিন্তু কিন্তু করতে হবে না। এখন বল, বাড়ি কবে জানাচ্ছিস? আমি কেন জানাবো? আমি কি ওনাকে জোর করে বিয়ে করেছি নাকি? উনি আমায় জোর করে বিয়ে করেছে, ওনাকেই জানাতে হবে। আনা হেসে উঠল। দুই বান্ধবীর কথোপকথন আর গল্প গুজবে কেটে গেল বেশ কিছু সময়। দুপুর গড়িয়ে প্রায় বিকেল। শিশির চলে যাওয়ার জন্য বাসার বাইরে আসতে দেখতে পায় রাস্তার সাইডে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল চাপছে নাহিয়ান। আনা নাহিয়ানকে দেখে মুচকি হেসে বলে, তোমার হ্যান্ডসাম পোকা চলে এসেছে, যাও তাহলে, এখন তো আর আমার প্রয়োজন নেই। শিশির কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, আয়ু। আনায়া মুচকি হেসে তাকে বিদায় জানিয়ে ভেতরে চলে যায়। সে চলে যেতে শিশির নাহিয়ানের দিকে এগিয়ে এসে বলে, আপনি এইখানে? আর এই গরমের ভেতর হেলমেট মাথায় দিয়ে রেখেছেন কেন? নাহিয়ান দুষ্টু হেসে বলল,
কি আর করব বলুন? আমার একটা জেলাস বউ আছে। সে আবার যদি কোনো মেয়ে আমায় দেখে তাহলে তার কলিজা ভুনা করে খেতে চায়। তাই আর কি করার? নিজেই মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছি। না হলে যদি আমার বউটা যদি আবার খুনটুন করে বসে তাহলে তো সে জেলে চলে যাবে। আর বউ ছাড়া থাকা তো আমার পক্ষে সম্ভব না। এই জন্য শিশির বুঝতে পারলো নাহিয়ান কথাগুলো কেন বলছে। সে কিছুটা রেগে গিয়ে বলল, আপনি কি নিজেকে শাহরুখ খান মনে করেন যে মেয়েরা আপনাকে দেখলেই ক্রাশ খাবে? কি জানি, কিন্তু আমার বউয়ের চোখে আমি আবার অনেক সুন্দর তো, এই জন্য। তাহলে আপনার বউয়ের চোখে সমস্যা, ডক্টর দেখান। নাহিয়ান বাইকে বসতে বসতে বলল, হবে হয়তো। তা ম্যাম, আপনি কি বসবেন নাকি রোদের ভেতর দাঁড়িয়ে ঝগড়া করবেন? তার মানে আপনি কি আমাকে ঝুগড়ুটে বলতে চাচ্ছেন? না না ম্যাম, কি যে বলেন আপনি! কেন ঝগড়াটে হতে যাবেন? আপনি তো আসমানের পরী। ফ্লার্ট করছেন? তা এক প্রকার। আপনার না ঘরে বউ আছে? আপনারও তো হাজবেন্ড আছে। শিশির কিছুটা দুষ্টুমি করে বলল, আমি কি একবারও বলেছি আমার হাজব্যান্ড আছে? আমি সিঙ্গেল। তাই নাকি? হুম। কিন্তু আমার কেন জানি মনে হলো আপনি ম্যারিড। কেন, আপনি আমার সাথে ম্যারিডের কোনো সাইন দেখলেন যে মনে হলো আমি ম্যারিড? ও আচ্ছা, তাহলে বাসায় চলুন। আজকে থেকে আপনার কাছে অতি দ্রুত যাতে ম্যারিডের সবচেয়ে বড় সাইন চলে আসে সেই ব্যবস্থা করব। কি ব্যবস্থা? নসিকে আনার ব্যবস্থা। শিশির বেশ অবাক হয়ে বলল, নসিকে? নাহিয়ান কোনো রকম ভনিতা না দেখে স্পষ্টভাবে বলল, আপনার আর আমার ভবিষ্যৎ প্রিন্সেস। শিশির এবার বেশ লজ্জা পেল। এই লোকটাও না লাগামহীন একেবারে, কখন যে কি বলে বসে। সে আর কিছু না বলে বাইকের পিছনে উঠে বসলো। নাহিয়ান মুচকি হেসে বাইক স্টার্ট দিল। বাইক চলছে ঢাকার ব্যস্ততম সড়ক দিয়ে। হঠাৎই শিশির বলল, আপনি কি করে জানলেন আমি আনায়াদের বাসায়? আমি ফার্স্টে আপনাদের ভার্সিটিতে গেছিলাম, সেখান থেকে জানতে পারি আপনি ক্লাস মিস করে বান্ধবীর বাসায় এসে গল্প করছেন। একদমই ক্লাস মিস করিনি। বাকি যেগুলো ইম্পর্টেন্ট না, মানে আই থিঙ্ক আর কি যে ইম্পর্টেন্ট নয় আমার জন্য, মানে বাই দ্য ওয়ে আপনাকে কে বললো আমি আনায়াদের বাসায়? আশা? ওরে বাবা, না, একদমই না। ওই মেয়ে তো আমার সীমানায়ও আসেনি। স্বজন না কে একটা আছে না, ও বলল। ও আচ্ছা। কিন্তু পরক্ষণে কি একটা ভেবে চোখ সরু করে বলল, কেন, আশা আপনার কাছে আসেনি বলে কি আপনার কষ্ট হচ্ছিল? নাহিয়ান এক হাত দিয়ে বাইক হ্যান্ডেল করতে করতে অন্য হাত দিয়ে শিশিরের হাতের উপর হাত রেখে বলল, আপনার কি মনে হয়? নাহিয়ানের এমন হঠাৎ স্পর্শে শিশির খানিকটা কেঁপে উঠল। তারপর দ্রুত হাত ছাড়ি নিতে বলল, কিছু না। নাহিয়ান শিশির কেমন লজ্জা পেতে দেখে মুচকি হাসলো। সে হাত ছাড়লো না, বরং আরো শক্ত করে ধরলো। কিন্তু শিশিরের মনে ঘুরপাক খাচ্ছে আরো কিছু প্রশ্ন। সেটা শোনার জন্য নাহিয়ানকে নিয়ে ভাবছে, কিন্তু কি বলে ডাকবে। প্রত্যেকবারই কি শুনুন, এই যে, ওই যে, এভাবে সম্বোধন করা ঠিক? আগে তো তাও নাহিয়ান ভাই বলে ডাকতো, কিন্তু এখন কি বলবে? যাই হোক, সে বুকে কিছু সাহসের সঞ্চয় করে আস্তে করে ডাকলো, নাহিন ভাই। সাথে সাথে নাহিয়ান বাইকে ব্রেক বসালো। শিশির এসে পড়ল নাহিয়ানের পিঠের উপর। সে ভরকে গিয়ে প্রশ্ন করলো, ভাই কি হলো? আমি তোর কোন দিকের ভাই লাগি? হ্যাঁ, তুই আমাকে ভাই বলিস, তাহলে নসি কি আমাকে মামা বলে ডাকবে? এই লোকটাকে বোঝা যায় না কখন যে হুট করে রেগে যায়। শিশির তো শুধু নাহিয়ান ভাই বলেছে, তাতেই এত রাগ? সে আমতা আমতা করে বলল, তাছাড়া আর কি বলবো, প্রত্যেকবার এই কি এই যে ওই যে বলতে ভালো লাগে। কে বলেছে যে ওই যে বলতে? আমাকে নসির পাপা বলে ডাকবি। শিশির কিছুটা লজ্জা পেল, পরক্ষণে মাথা নিচু করে আসতে বলল, আচ্ছা, কি আচ্ছা? এখন থেকে নসির পাপা বলে ডাকবো। এক্ষুনি একবার ডাক। শিশির অবাক হলো। এখনই নাহিয়ান আবার বলল, কি হলো? পারবো না। কেন? আমার লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী লতা পাতা, যখন নিজের বরকে ভাই বলো তখন তোমার লজ্জা কোথায় যায়? এক্ষুনি একবার না বললে আমি এখান থেকে বাইকই সরাবো না। শিশির ভালো করে তাকিয়ে দেখলো আশেপাশে অনেক গাড়ি, আর এটা পার্কিং এরিয়াও না। এক্ষুনি ট্রাফিক পুলিশের সবার সামনে হাস্যরস করবে তাদের। সে দ্রুত নাহিয়ানকে বলল, এখান থেকে চলুন প্লিজ। কিন্তু নাহিয়ানও নাছর বান্দা। সে একগুঁয়েমি স্বরে বলল, আগে আমি যা বললাম সেটা করতে হবে। শিশির আর উপায়ন্তর না পেয়ে চোখ বন্ধ করে দ্রুত বলল, নসির পাপা। এভাবে নয়, একটু রোমান্টিক ভাবে বলো, নসির বাবা চলো। শিশিরের এবার বেশ রাগ হচ্ছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে কি সব, কিন্তু ও কি আর করার, নাহিয়ানও নাছর বান্দা। তাই শিশির নিজেকে শান্ত রেখে বলল, নসির পাপা চলুন। চলুন না, চলো। শিশির নাক মুখ সিটকে বলল, নসির পাপা চলো। আহা ডার্লিং, পুরো হৃৎপিণ্ডে গিয়ে লাগলো। শিশির মনে মনে বলল, কিডনি, লিভার, কলিজা, যকৃৎ, অগ্নাশয় সব কিছুতে লাগবে।
সব কিছুতে লাগবে শুধু একবার বাড়িতে চলো। পশ্চিম আকাশে সূর্য প্রায় অস্তমিত, গধূলি লগ্নের আলোয় লাল হয়ে এসেছে চারিপাশ। গাড়ি এসে থামলো একটা 2 তলা ভবনের সামনে। সামনের সিটে ড্রাইভারের সাথে বসে আছেন ইমরান চৌধুরী। আজ খুবই উৎফুল্ল তিনি। কতদিন পর নিজের পুরাতন বন্ধুর বাসায় এসেছেন তাকে দেওয়া ছোটবেলার কথা রাখতে। অন্যদিকে গাড়ির ব্যাক সিটে বসে আছেন হাসনা চৌধুরী, নিঝুম আর নির্ঝর। হাসনা চৌধুরীর মুখটা মলিন। তিনি চেয়েছিলেন তার ছেলের জীবনে ফারিনের মতো কেউ আসুক, কিন্তু পাশে নিঝুম বসা চারিপাশের সৌন্দর্য উপভোগ করছে সে। ডান সাইডে নির্ঝর মোবাইলে কি একটা কাজ করছে। গাড়ি থামায় ইমরান চৌধুরী সবার উদ্দেশ্যে বলেন, চলে এসেছি, নামো সবাই। তার কণ্ঠে যেন আবেগ ঝরে পড়ছে। নির্ঝর ফোন থেকে মুখ তুলে চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে বাইরে তাকালো। এখানে আসার কোনো রকম ইচ্ছা ছিল না তার। মেয়ে কি কোনো পণ্য নাকি যে দেখতে আসতে হবে? বাবা মার পছন্দ নাই তো তার পছন্দ, কিন্তু তাকে এখানে নাকি মানে সে বুঝতে পারলো না। সে তো আসতেই চায়নি, বাবার আদেশে আসতে বাধ্য হয়েছে। গাড়ি থেকে নামতে নির্ঝরে দেখা হলো ইমদাদের সাথে। ইমদাদ নির্ঝরকে দেখে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার দোষ, তুই এখানে? আরে কতদিন পর দেখা, কি অবস্থা তোর? আর অবস্থা, তুই তো বিশেষে টিকে গেলি। আমার তো সেসব বাদ দে, এখানে কি করছিস? তখনই পেছন থেকে ইমরান চৌধুরী বলল, নির্ঝর, দ্রুত এসো। তোমরা যেতে লাগো, বাবা আসছি। দ্রুত এসো। ওই মেয়েটা কতক্ষণ ধরে ওয়েট করে বসে আছে। কথাটা বলে তিনি হাসনা চৌধুরী, নিঝুম আর ড্রাইভারকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। তাদেরকে দেখে ইমদাদ বলল, বাই এনি চান্স তুই কি মেয়ে দেখতে এসেছিস? পুতুলকে? আমিও তো নাম টাম জানি নাকি, বাবা বাবা বলেছে তাই এসেছি। তুই সেই খাসটাই থেকে গেলি। যাই হোক, যদি পুতুলকে দেখতে আসিস তাহলে তো এলাকায় শোকপাত্রা ছেপে যাবে। মানে? পুতুল যে এলাকার কতগুলো ছেলের ক্রাশ, তারই মনে হয় হিসাব নেই। কিন্তু ডোন্ট ওয়ারি, ওই মেয়ে কাউকে পাত্তা দেয় না, বরং যে লেভেলে টাইট, তাই আল্লাহ। যাই হোক, তুই যা, দেরি হয়ে যাচ্ছে আবার। এদিকে এক মাথা ঘুমটা দিয়ে হাতে একটা ট্রেতে কিছু ফল আর শরবত নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করেছে ফারিন। ইচ্ছে তো করছে এক্ষুনি ট্রেটা ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেলতে, কিন্তু কি আর করার, সবার সামনেই তার সামনেই তার বাবা মা বসে আছে। এখন হঠাৎ একটা অপরিচিত পুরুষালী কণ্ঠ। মা, ঘুমটাকে একটু সরাও তো। ফারিনের ইচ্ছে করছে ট্রেটা দিয়ে লোকটার মাথায় একটা বাড়ি দিয়ে বলতে, বেড়া ছবি দেখে আসেনি, এখন আবার ঘুমটা তুলতে দেখতে হবে? একটু পর বলবে একটু হেঁটে দেখাও, তারপর চুলটা মেলে দেখো। কেন রে ভাই, আমি কি বাজারে পণ্য? কথাগুলো গলার কাছে এসে আটকে গেল। তার বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। এই লোকটা তার বাবার বেস্ট ফ্রেন্ড, কিছুই বলতে পারবে না সে। আলতো হাতে ঘোমটাটা সরালো সে। তখনই ড্রয়িং রুমে প্রবেশ করলো নির্ঝর। চোখাচোখি হতেই দুজনে বেশ অবাক হলো। তুমি? আপনি? পাত্রী কি তুমি? আপনি কি পাত্র? এবার দুজনই একসাথে বলল, ও শিট, এই বিয়ে ক্যান্সেল। ও শিট, এই বিয়ে ক্যান্সেল। ফারিনের কণ্ঠে তার দিকে চমকে তাকালেন হাসান চৌধুরী। অন্যদিকে মেয়ের এমন ব্যবহারে মোস্তফা কামাল সাহেব ফাহমিদা আনামের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলেন। ফাহমিদা আনাস মুখে অনিচ্ছুক হাসি রেখা টেনে মেয়েকে সবার থেকে কিছুটা দূরে নিয়ে গেলেন। উফ আম্মু, হাত ছাড়ো, লাগছে তো। লাগার জন্যই তো ধরেছি। আম্মু, তুই কি রে ফারু, সারা জীবন তোর আর তোর বাবার মুখ দেখতে দেখতেই তো আমার জীবন কেটে গেল। আর কত? আমি কি করলাম? ওইখানে এভাবে সিন ক্রিয়েট করলি কেন? ওরা কি মনে করবে বলতো, যে তোর মা তোকে ভালো শিক্ষা দেয়নি? ভালো লাগবে তখন? যা ইচ্ছা মনে করুক মা, আমি এখানে তো শুধু বলিনি, নির্জন স্যারও বলেছে। নির্জন স্যার মানে? তুই কি নির্জনকে আগে থেকে চিনিস? চিনবো না কেন, ওই তো হিটলার। ফাহমিদা আনম অবাক হয়ে বললেন, মানে তোদের নির্জন স্যার? জি। আর আম্মু, আমি তো তোমার সাথে সব কথা শেয়ার করে ফেলি। তুমি তো জানো এই হিটলারের বাচ্চা কি লেভেলে হিটলার, ওকে বিয়ে করা কি সম্ভব? সেটা তো ঠিক, কিন্তু ওটাই যে ইমরান ভাইয়ের ছেলে সেটা তো জানতাম না। ইমরান ভাইয়ের ছেলে তো ভালো বিসিএস ক্যাডার। আর তোর বাবাকে তো চিনিস। এখানে আমার কিচ্ছু করার নেই মা। তোমার কিছু করার না থাকলেও আমার আছে। আমি ওকে বিয়ে করব না। তুই কি চাচ্ছিস তোর বাবা আর আমার সম্পর্ক ভেঙে যাক? এখানে বাবার তোমার সম্পর্কের কথা কোত্থেকে আসছে মা? আপনি খুব ভালো করে জানিস ইমরান ভাই আর তোর বাবার কত ভালো বন্ধুত্ব। এখন যদি তোর কারণে সম্পর্ক ভেঙে যায়
তাহলে তোর বাবা আমার সাথে সম্পর্ক ভেঙে দিতেও 2 বার ভাববে না। ফাহমিদা আবার কোনো কথা না বলে এখান থেকে চলে যায়। ফারিন নিষ্পলক চেয়ে থাকে সেদিকে। এখন সে কি করবে? তখনই পাশ থেকে কেউ একজন বলে, কিরে ফারু, কেমন লাগছে? এবার তো মনে হচ্ছে রক্তচোষাটাকে তোর বিয়ে করতে হবে। যাই হোক, আমার কিন্তু নির্ঝর ভাইয়াকে ভীষণ ভালো লেগেছে। ফারিন রাগী দৃষ্টিতে পাশে তাকিয়ে দেখতে পায় টেবিলের উপর বসে আপেল খাচ্ছে আর পা দোলাচ্ছে তার ভাই ফারদিন। বয়সে তার থেকে 2 বছরের ছোট, মুখে দুষ্টু হাসি। এমনিতে ফারিনের আর ফারদিনের সারা দিন রাত ঝগড়া বাঁধে। ফারিন যখন বাড়ি আসে তখন বোঝা যায় যে 2 ভাই বোন এক জায়গায় হয়েছে। আর এখন এই মুহূর্তে এমনিতেই তার মাথা গরম। তারপর ফারদিনের উল্টাপাল্টা কথা। ফারিন নিচু থেকে নিজের জুতা হাতে নিয়ে বলল, দেখছি সেটা কি এখন যদি এটা না খেতে চাস তাহলে সর, না হলে কিন্তু সত্যি সত্যি বাড়ি মারবো। ফারদিন দ্রুত টেবিল থেকে নেমে বাইরে গিয়ে দরজায় উকি মেরে বলল, বেস্ট অফ লাক আপুমনি। ফারদিনের বাচ্চা, সরলি? ফারিন দুষ্টু হেসে দৌড় দিল। এদিকে এই এই তাহলে তোমার সেই ফারিন? হ্যাঁ। মোস্তফা কামাল সাহেব কিছু না বুঝে বলল। এই তাহলে ফারিন মানে? ইমরান চৌধুরী তার দিকে তাকিয়ে হেসে বলল, আরে কি হয়েছে শুনি? নির্ঝরার পুতুল ফারিন একদিন ওদের কলেজের একটা ফাংশনে গান করছিল, সেখানেই ছিল তোর হাসনা ভাবি, আর সেই দিন থেকেই আমার কানের কাছে খালি ফারিন ফারিন করে। ও আচ্ছা। দুজনেই হাসলো। পাশ থেকে নির্ঝর ইমরান চৌধুরীকে ডেকে বলল, আমি বিয়ে করতে পারবো না বাবা। ইমরান চৌধুরী চোখ রাঙিয়ে তাকে বলল, বিয়ে করতে পারবে না মানে কি? অসভ্যতামি হচ্ছে? ভালোটা হতো তোমাদের বিয়েটা আমি আজকে দিয়ে দিতাম, কিন্তু অনুষ্ঠান করতে হবে তো, একমাত্র ছেলের বিয়ে বলে কথা। ইমরান চৌধুরী চোখ রাঙিয়ে তাকিয়ে বলল। নির্ঝর হাসনা চৌধুরীকে কিছু বলার আগে হাসনা চৌধুরী বলল, নির্ঝর, এতদিন তোর সব কথা আমি মেনে এসেছি। তোর বাবার আড়ালে আমি তোকে অনেক সাপোর্টও করেছি, কিন্তু আজকে একদম না। ফারিন মেয়েটাকে আমার নিজেরও অনেক পছন্দ, তাই তুই যদি সবার সামনে কানমোলা না খেতে চাস তো চুপচাপ যা বলছি মেনে নে। নির্ঝর চুপ করে থম মেরে বসে থাকলো। সে খুব ভালো করেই বুঝতে পারছে এখন কিছু বলতে গেলে তার নিজেরই মান সম্মান কাটা যাবে, আর ফারিনের সামনে তো কখনোই নিজের মান সম্মান খোয়ানো যাবে না। তাই সে চুপচাপ বসে থাকলো। মোস্তফা কামাল ইমরান চৌধুরীর মুখে মিষ্টি তুলে দিয়ে বলল, তাহলে কি বলিস বন্ধু, বিয়ের দিন তারিখ কবে রাখবো? নিজরকে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন তোদের যদি ফারিনকে পছন্দ হয়? ইমরান চৌধুরী দ্রুত মিষ্টি চিবিয়ে বললেন, আর পছন্দ অপছন্দের কি আছে? তোর মেয়ে মানে তো আমারও মেয়ে। আর তাছাড়া রইল বাকি হাসনার কথা। ও তো পুতুল শুনে আর আসতে চাচ্ছিল না, যখন জানতে পেরেছে পুতুলই তার ফারিন। দেখছিস না কি খুশি? ইমরান চৌধুরী আর মোস্তফা কামাল সাহেব হাসান না চৌধুরীর দিকে তাকালেন। তিনি ফাহমিদা আনামের সাথে গল্প করছেন, যেন দুজন বহুদিনের চেনা। তাহলে কি বিয়ের দিন তারিখ ঠিক করি? ইমরান চৌধুরী হাসনা চৌধুরীর দিকে তাকিয়ে ডেকে বললেন, হাসনা, এদিকে আসো ভাবি, আপনি আসেন। হাসনা চৌধুরী ও ফাহমিদা আনাম এগিয়ে আসলেন। ইমরান চৌধুরী নির্ঝরের দিকে তাকিয়ে বলল, নির্ঝর, তাহলে তুমি বাইরে থেকে ঘুরে আসো, এখন আমরা এখানে কথাবার্তা বলবো। পাশ থেকে মোস্তফা কামাল সাহেব বললেন, ও এই সন্ধ্যায় বেরিয়ে কোথায় যাবে? তার চেয়ে বাবা তুমি ফারিনের সাথে একটু একান্তে কথা বলে এসো, দুজনের একটু চেনা চেনা বাড়বে। নির্ঝর মনে মনে বলল, এমনিতেই যা চিনি তাতে আর কিছু লাগবে না। কিন্তু মোস্তফা কামাল সাহেবের দিকে তাকিয়ে বলল, না আঙ্কেল, থাকুক। নির্ঝর বেরিয়ে গেল। ফাহমিদা আনম, হাসান চৌধুরী, ইমরান চৌধুরী আর মোস্তফা কামাল মিলে বিয়ের তারিখ ঠিক করলেন সামনের সপ্তাহে শুক্রবারে। মোস্তফা কামাল বললেন, এত দ্রুত? পারলে তো তোর মেয়েকে আজকেই নিয়ে যাই, কিন্তু ফর্মালিটি বলে তো কিছু আছে নাকি? এমনিতে তুই তো সেই পিচ্ছিকাল থেকে আমার ছেলের জন্য দিয়েই রেখেছিস। তা ঠিক। সবাই একযোগে হেসে উঠল। আর এটাই ঠিক করা হলো যে সামনের সপ্তাহে ফারিন আর তার হিটলারের বিয়ে। কেটে গেছে আরও 3 দিন। সময় যেন সোনালি পাখার ঝাপটায় ভেসে যাচ্ছে, ছুঁয়ে যাচ্ছে অপ্রকাশিত কিছু অনুভব, উড়ে চলেছে হৃদয়ের অজানা পথ বেয়ে। আর মাত্র 4 দিন পর নির্ঝরের বিয়ে। শিশিরা, তার মামাবাড়ির লোকজন আর নরিফা খানমরা আজ খুলনা যাবে। যদিও 2 দিন আগে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু ইমতিয়াজ চৌধুরী আর শিকদার সার ব্যবসায়িক এক জটিলতায় কাল বিলম্ব হলো।
নাহিয়ান মঞ্জিল থেকে একে একে বের হচ্ছে গাড়ির বহর। বাড়ির সব গুরুজনেরা বাড়ির গাড়িতে গিয়েছে। ইলমার কমফোর্টের জন্য সৌজন্য, সাজিদ, ইলমা তিনজন মিলে একটা গাড়িতে গিয়েছে। তবে এখনও বাসায় নাহিয়ান আর শিশিরের রেডি হতেই একটু দেরি হয়ে গেছে। সবাই বের হয়ে গেছে বেশ অনেকক্ষণ হলো। নাহিয়ান এতক্ষণ ড্রয়িং রুমে বসেছিল, দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 10:30 বাজতে চলল, কিন্তু এখনও কোনো খোঁজ খবর নেই শিশিরের। নাহিয়ান বেশ বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে শিশিরের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। এদিকে শিশির পড়েছে মহা ঝামেলায়। আনায়ের সাথে কথা বলতে বলতে এসে খেয়ালই করেনি বাসা থেকে সে যে জামাটা নিয়ে এসেছে তার চেন নিজে নিজে লাগানো যায় না, কাউকে দিয়ে লাগিয়ে নিতে হয়। আর এখন তো ইলমাও চলে গেছে, কাকে দিয়ে চেন লাগাবে সে চিন্তার মাঝে সে হঠাৎ টের পায় তার রুমের দিকে কেউ একজন আসছে। শিশির ভাবে হয়তো তহুরা আসছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সে, পেছনে ঘুরে না তাকিয়ে সে বলে, তহু তাড়াতাড়ি আয় তো, ফেসে গেছি একদম, এই চেনটা একটু পারলে লাগিয়ে দে তো। দেখ না, একা একা মোটেও লাগানো যায় না। ব্যক্তিটি কোনো কথা না বলে নিঃশব্দে এগিয়ে আসে তার দিকে। কিছু একটা অদ্ভুত লাগে শিশিরে। সে কাছাকাছি আসতে শিশির টের পায় এটা তহুরা না। কাঁধে হালকা বাতাস ছুঁতে সে চমকে ঘুরে দাঁড়ায় আর এক পলকে ঝাঁপিয়ে পড়ে লজ্জার গভীরে। পেছনে দাঁড়িয়ে আছে নাহিয়ান। দ্রুত বিছানার পাশ থেকে একটা ওড়না টেনে নিয়ে পিঠ ঢেকে বলে, আপনি এখানে কি করছেন? কি হয়েছে? পেছন ঘোরো দেখি। শিশির লজ্জায় আরো আড়ষ্ট হয়ে বলে, কিছু না, আপনি প্লিজ বাইরে যান আর তহুরাকে পাঠান। নাহিয়ান বাঁকা হেসে তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, বাবা, আমার লজ্জাবতীর লাজুক লতা বউটা দেখি লজ্জায় লাল হয়ে যাচ্ছে, কিন্তু এখনো এত লজ্জা কিসের আপনার ম্যাম? নাহিয়ানের এহেন কথাবার্তায় শিশির লজ্জায় আরো 2 কদম পিছিয়ে বলে, চুপ করবেন আপনি? নাহিয়ান এগিয়ে আসতে আসতে বলে, চুপ তো করলাম, এখন পিছন ঘুরো। না, আপনি নিচে গিয়ে তহুরাকে ডেকে দিন। নাহিয়ান এগিয়ে এসে শিশিরের ঠোঁটে নিজের তর্জনীর আঙ্গুল ঠেকিয়ে বলল, আর একটাও কথা না, যা বলছি তাই করো, আর যদি এক্ষুনি পেছনে না ঘুরো তাহলে কিন্তু। শিশির চোখ বড় বড় করে তাকায়। তাহলে কি? নাহিয়ান ঠোঁটে সেই রহস্যময় বাঁকা হাসি টেনে বলে, বেশি কিছু না, আগের দিন ওয়াশরুমে আর সেদিন রাতে যা হয়েছিল তার পুনরাবৃত্তি ঘটবে। সেই মুহূর্তে শিশিরের মস্তিষ্কে ফিরে আসে সেই অদ্ভুত সুন্দর প্রেমময় মুহূর্তগুলোর ঝলক। সঙ্গে সঙ্গে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল সে। না, নাহিয়ানকে কোনো বিশ্বাস নেই। ও যা বলে সত্যি সত্যি সেটাই করে। এখন যদি আর বেশি কথা বলায়, নাহিয়ান যা বলছে তাই করে। না, ওর কথা শোনাই শ্রেয়। শিশির আর কিছু না বলে ধীরে পিছনে ঘুরে দাঁড়ায়। নাহিয়ান দেখতে পায় শিশিরের পেছনের চেনটা খোলা আর পিঠের ঠিক মাঝখানে উকি দিচ্ছে একটা গাঢ় কালো তিল। তার কেন যেন মাতাল মাতাল লাগতে শুরু করে, কিন্তু বহু কষ্টে নিজেকে সামলে নিজের ঠোঁটের সাহায্যে চেনটা লাগিয়ে দেয় সে। অন্যদিকে নাহিয়ানের এহেন কর্মকাণ্ডে শিশিরের গোলাপি অধরদ্বয় তিত্তির করে কাঁপতে থাকে এক তীব্র প্রেমময় মুহূর্তের লজ্জায়। তার হৃদস্পন্দন যেন ছন্দ হারায়। আরে আঙ্কেল, হোয়াটসঅ্যাপ? সবাই তো কখন চলে আসলো, আপনি এত লেটে ঢুকলেন? সৌজন্য নিঝুমের দুষ্টুমি ভরা আননের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, এই মেয়ে, তোমাকে কতদিন করে বলেছি আমাকে আঙ্কেল বলবে না? নিঝুমের ঠোঁটের কোণে দুষ্টু হাসি আরো প্রসারিত হলো। আরে আঙ্কেল, রাগ করেন কেন? কত কষ্ট করে আমি এই রোদের ভেতর গেটের বাইরে এসে দাঁড়িয়েছি। কে বলেছিল তোমাকে দাঁড়াতে? কথাটা বলেই সৌজন্য গেট পেরিয়ে চৌধুরী আবাসনের অন্তর্মহলে প্রবেশ করলো। তা দেখে নিঝুম পেছন থেকে বেশি জোরেই বলল, আপনার নাম তো সৌজন্য, আপনার ভেতরে তো একদমই সৌজন্য বোধ নেই। একটা মেয়ে আপনার জন্য এতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলো, তাকে না নিয়ে নিজের ভিতরে ঢুকে যাচ্ছেন। অন্তত ধন্যবাদ তো দিতে পারতেন, বোরিং লোক একটা। সৌজন্য নিঝুমের কথায় সামান্য পিছনে ঘুরে বলল, আমার ভেতরে সৌজন্যবোধ নেই? তুমি নিজের নাম লক্ষ্য করেছো? গড নোস, তোমার মতো একটা বাচাল মেয়ের নাম কে নিঝুম রেখেছিল? কথাটা বলেই নিজের প্যান্টের ফ্রন্ট পকেটে হাত ঢুকে হেলে দুলে গুনগুন করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করলো সৌজন্য। পেছন থেকে নিঝুম কোমরে 2 হাত রেখে বলল, আমাকে বাচাল বলা? দাঁড়ান, মজা দেখাচ্ছি আপনাকে। আকাশে উত্তপ্ত সূর্যের প্রখর কিরণ। বেলা সম্ভবত 12টার কাছাকাছি। শিশিরদের গাড়ি এসে থামে চৌধুরী আবাসনের গেটের বাইরে। বাড়ির পুরাতন দারোয়ান এসে গেট খুলে দিতেই দৃশ্যমান হলো খুলনার সবচেয়ে বিলাসবহুল পুরাতন বাড়িটি। 2 তলা এক অতি পুরাতন বাড়ি চৌধুরী আবাসন। নাহিয়ানের দাদা নজরুল চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকেই বাড়ির তৈরি তত্ত্বাবধান করেছিলেন। বাড়িটি 2 তলা পুরাতন তবে বিলাসবহুল। এক প্রাচীন তত্ত্ব লেগে আছে বাড়িটির প্রতিটা দেওয়ালে। সামনের দেওয়ালে খোদাই করে বড় করে লেখা চৌধুরী আবাসন, পাশে ব্র্যাকেটে ছোট্ট করে
হুরের শান্তিকুঞ্জ। নাহিয়ানের দাদি হুররাম নজরুল চৌধুরী ভালোবেসে তাকে হুর বলে ডাকতেন। নিজের সহধর্মিনীর প্রতি ভালোবাসা থেকে এই বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছিলেন তিনি। এই বাড়িতে প্রতিটি কোণ হুররাম বেগমের পছন্দ অনুযায়ী তৈরি। গাড়ি থামতেই শিশির নেমে ভেতরে প্রবেশ করে, আর তার পিছন পিছন নাহিয়ান। গাড়িতে পার্কিং এরিয়ায় নিয়ে যান বাড়ির একজন ড্রাইভার। ভেতরে ঢুকতে দৃশ্যমান হয় বিশাল বড় ড্রয়িং রুম, যার মধ্যে সোফার উপর বসে আছেন হুররাম বেগম। ড্রয়িং রুমে চলছে এসি। হুররাম বেগমের বয়স হলেও এখনও যথেষ্ট শক্ত সামর্থ্য তিনি। নজরুল চৌধুরী মারা গেছে আরও 20 বছর আগে। তখন থেকে এই সংসার একা নিজ হাতে সামলাচ্ছেন হুররাম বেগম। তিনি খুলনাতেই থাকেন। নওরিফা খানম, ইমতিয়াজ চৌধুরী তাকে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। হুররাম বেগমের একটাই কথা, এটা তার স্বামীর স্মৃতি বহনকারী জায়গা। এখান থেকে তিনি মৃত্যুর আগ অব্দি কোথাও যাবেন না। শিশির ভেতরে ঢুকেই হুররাম বেগমের উদ্দেশ্যে সালাম দেন। হুররাম বেগম শিশিরকে দেখে সালামের উত্তর দিয়ে একগাল হেসে বলে, আরে আমার ফুল। বলে তিনি উঠতে যেতে কোমরের ব্যথাটার কারণে বসে পড়েন। শিশির দ্রুত এসে তার পাশে বসে বলে, ফাপু তুমি উঠতে গেলে কেন? আমিই তো আসছিলাম। হুররাম বেগম হেসে বললেন, ফুল, কত বড় হয়ে গেছিস তুই। সেই কোন ছোট্টবেলায় তোকে দেখেছিলাম। ভাগ্যিস আমার বুড়োটা বেঁচে নেই, তাহলে এই বুড়ো বয়সে আমার সতীনের সংসার করা লাগতো। বাবা এই বয়সে এত জেলাসি? যাই হোক, তোমার বুড়ো বেঁচে থাকলেও তার হুরকে রেখে কখনোই এই ফুলের দিকে তাকাতো না। তারা দুজনেই হেসে উঠল। হুররাম বেগম ছোটবেলা থেকে শিশিরকে ফুল বলে ডাকে। তিনি টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিলেন শিশিরের দুধে আলতা মুখশ্রী। তখনই পেছন থেকে অন্দরমহলে প্রবেশ করলো নাহিয়ান। তাকে দেখে হুররাম বেগম হেসে বললেন, ওই তো চলে এসেছে আমার নায়ক। তা এতদিন পর আমার কথা মনে পড়লো। নাহিয়ান এগিয়ে এসে তার কপালে চুমু দিয়ে তার পাশে বসে বলল, এই হলো বর্তমান সময়কার ভালোবাসা। আমি নাকি তাকে দেখতে যাইনি, তা আমি কি তোমার মতো ওই কজিটা আর আসি? আমার তো বয়স হয়েছে নাকি? ভালোবাসা অজুহাত মানে না, বুঝলে? হুররাম বেগম মুচকি হেসে বললেন, এত প্রশংসা করো না দাদু ভাই। দেখা গেল তোমার বউয়ের আমাকে সতীন সতীন লাগতে শুরু করলো। তা বিয়ে কবে করছো শুনি? তোমার আগে তোমার ছোট ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে। নাহিয়ান শিশিরের দিকে তাকিয়ে বলল, বিয়ে তো কবেই করে ফেলেছি। বউটা রাজি থাকলে এতদিন তোমার সাথে দেখা আমার বাচ্চা করতে আসতো। নাহিয়ানের হেন কথায় লজ্জায় চোখ নামিয়ে নিল শিশির। হুররাম বেগম হয়তো কিছু বুঝলেন না। তিনি মুচকি হেসে বললেন, দুষ্টুটা দুষ্টুমি এখনো শেষ হয়নি। যাই হোক, দুষ্টুমি পরে করো। এখন যাও, ফ্রেশ হয়ে নাও। আর ফুল, তুমিও যাও, ফ্রেশ হয়ে নাও। দুজনেই অনেক ক্লান্ত দেখাচ্ছে। নাহিয়ান আচ্ছা দাদু বলে উঠে গেল। অন্যদিকে শিশির উঠে যাওয়ার আগে সেখানে হাজির হলেন শিউলি হক। শিশিরকে দেখে মুচকি হেসে বললেন, নোয়ামা এসেছো? শিশির তার দিকে তাকিয়ে স্নিগ্ধ হয়ে বলল, জি আন্টি, কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? দেখো না, তোমাকে একবার দেখতে যাব ঠিক সেই দিনই ইয়ারলিনাটার মাইগ্রেনের প্রবলেম হতে হলো। শিশির মুচকি হেসে জবাব দিল, থাক আন্টি, ব্যাপার না। আচ্ছা মা, চলো তোমাকে রুম দেখিয়ে দেই। হুম। সারা দুপুর আর বিকাল মিলে শিশির, ইলমা, নিঝুম আর নিঝুমের কিছু কাজিনরা মিলে গল্প করছিল। ঠিক করা হয়েছে কালকে সবাই একসাথে শপিংয়ে যাবে। এই সন্ধ্যার পর সবাই যখন একটু রেস্টের জন্য গেল, তখন শিশিরের মনে হলো আজকে এখানে এসে ধরে নাহিয়ানের সাথে কোনো কথা হয়নি তার। তাই সে নিঝুমের কাছ থেকে নাহিয়ানের রুম কোনটা সেটা শুনে সেদিকে পা বাড়ালো। নিঝুমও যাচ্ছিল, কিন্তু তখনই পেছন থেকে নিঝুমের একটা কাজিন ডেকে বলল, নিঝু তাড়াতাড়ি আয়, ফুফু তোকে নিচে ডাকছে, দ্রুত, জরুরি কাজ। তুই যা, আমি আপুকে রুমে দিয়ে আসছি। না নিঝু, তুই যা, হয়তো কোনো জরুরি কাজ। 2 তলার উত্তর সাইডের রুম, তাই তো? কিন্তু তুমি পারবে? কেন পারবো না, তুই যা। আচ্ছা। নিঝুম চলে যেতে শিশির পা বাড়ালো নাহিয়ানের রুমের উদ্দেশ্যে। নাহিয়ানের রুমের সামনে এসে এসে থমকে দাঁড়ায়। ভেতর থেকে শোনা যাচ্ছে ইয়ালিনার কণ্ঠস্বর। আরে নাহিয়ান ভাইয়া, একটু খাও না, আমি নিজ হাতে বানিয়েছি।
একবার একটু টেস্ট করো। শুনলাম তুমি নাকি দুপুরে কিছু খাওনি। এটা খাও, গরমে আরাম পাবে। তোকে কতবার বলতে হবে লিনা, আমি এগুলো খাই না। বেশি বিরক্ত করিস না তো। যা এখন কাজ করতে দে আমায়। তবে নাহিয়ানের কোনো কথা কানে গেল না শিশিরের। তার কানে শুধু ইয়ালিনার ঢঙ্গি কথাগুলো বাজছে। তবে সে দরজার সামনে থেকে এসে দাঁড়ালো। ভেতরে ইয়ালিনা একটা ব্ল্যাক কালার গাউন পরে চুল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তে মেজাজ গরম হয়ে গেল শিশিরের। নাহিয়ানের সামনে কেন অন্য কোনো মেয়ে সেজেগুজে ঘুরঘুর করবে? যদিও নাহিয়ানের সেদিকে কোনো খেয়াল নেই। সে ল্যাপটপে কি যেন একটা করছে, একবারও ইয়ালিনার দিকে তাকাচ্ছেও না। শিশিরের চিকন নাকের পাটাটা ফুলে উঠল। তার তীব্র আক্রোশে রুমে ঢুকলো সে। ইয়ালিনা নাহিয়ান দুজনেই তার দিকে তাকালো। ইয়ালিনার চোখে গাঢ় করে আইলাইনার দেওয়া, ঠোঁটে গোলাপি রঞ্জক, সামান্য ব্লাশার, আর এগুলোই যেন শিশিরের রাগের আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। সে নাহিয়ানের দিকে তাকালো একবার। নাহিয়ান বুঝে গেছেন তার শিশির বিন্দু এখনো অগ্নিবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু ইলিয়ানা শিশিরকে দেখে বিরক্তিতে মুখ ঝামটালো। তবে মুহূর্তে নিজের মুখের অভিব্যক্তি বদলে শান্ত কণ্ঠে শিশির বলল, আরে লীনা আপু, তুমি এইখানে? তোমাকে তো নিচে ইয়াকুব আঙ্কেল ডাকছে। ডাকুক, আমার সময় হলে আমি যাব। তারপর ফের নাহিয়ানের দিকে ফিরে বলল, নাহিয়ান ভাইয়া, তুমি এটা খাবে না? তাহলে অন্য কিছু বানিয়ে আনবো, লাইক পিৎজা, বার্গার, অন্য কিছু। আরে লীনা আপু, তুমি জানো না উনি তো এসব খায় না, খাওয়া বারণ ওনার। তাই নাকি? তা তুমি অনেক জানো দেখছি। তা বলো তো, ওনার কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া বারণ? শিশির নাহিয়ানের দিকে ফিরে দাঁতে দাঁত চেপে বলল, আপাতত কিছুদিন ওনাকে শুধু থানকুনি পাতার রস খাওয়াতে হবে, সাথে করলা জুস, উচ্ছের শরবত, আর মাঝে মাঝে একটু নিম পাতার কোরমা। তা তুমি কি এগুলো বানাতে পারবে? হোয়াট? হুম। ফাজলামি করছো? এমা ছি ছি, তোমার সাথে কি আমার ফাজলামো করার সম্পর্ক বলো তো? যা সত্যি তাই তো বললাম, বিশ্বাস না হলে ওনার কাছেই শোনো। ইয়ালিনা নাহিয়ানের দিকে বিস্ময়ে তাকিয়ে বলল, এসব কি সত্যি নাহিয়ান ভাইয়া? নাহিয়ান নিজেই হতভম্ব। কি বলছে শিশির এগুলো? ইয়ালিনার কথায় ধ্যান ভাঙল তার। সে একটু আমতা আমতা করে বলল, হবে হয়তো। কি? জি। ইয়ালিনা আর কিছু বলতে যাবে তার আগে নিচ থেকে ইয়াকুব চৌধুরী জোরে ডেকে বললেন, লীনা মামুনি, একটু তাড়াতাড়ি আয়, কাজ আসে। আসছি পাপা। তারপর শিশিরের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে কথা পরে হচ্ছে, আগে পাপার কথা শুনে আসি। ইয়ালিনা চলে যায়। পেছন থেকে শিশির ভেঙচি কেটে বলে, পাপা আসছি, যেন কচি খুকি, বুড়ো ধাম কোথাকার। এবার সে নাহিয়ানের দিকে তাকায়। নাহিয়ান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে নাহিয়ানের সাথে কত কথা না বলে বেডসাইড টেবিল থেকে ইয়ালিনার আনা ট্রে থেকে লাচ্ছির গ্লাস হাতে তুলে সজোরে তা মেঝেতে ছুঁড়ে মারে। বিকট শব্দ তুলে ভেঙে যায় কাচের গ্লাসটা। নাহিয়ান এবার হতভম্ব। এটাই তার শিশির বিন্দু, এত পজিটিভ তার ব্যাপারে। সে তো সারা জীবন এটাই চেয়েছে। কি হলো, কথা বলছেন না কেন? আপনার ফেভারিট লিনা আনা গ্লাসটা ভেঙে দিয়েছি, কিছু বলবেন না? নাহিয়ান এখনো হতবাক। তা দেখে শিশির বেশ রাগ করে বলে, কি হলো, কথা বললেন না কেন? ফেভারিট লিনাকে দেখে ক্রাশ খেয়ে এমন অবস্থা যে এখন কথাই বেরোচ্ছে না। কি তখন থেকে উল্টাপাল্টা বলে যাচ্ছ? আমি উল্টোপাল্টা বলছি? আমার কাছে তো তাই মনে হচ্ছে। এখন তো আমার কথাবার্তা সব আপনার কাছে উল্টাপাল্টা লাগবেই। আপনার ফেভারিট লিনা আছে তো, ওই তো সব কিছু ঠিকঠাক করে, তাই না? নাহিয়ান বিছানা থেকে নেমে তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, উফ, বেবি রেগে গেল। তোমাকে মারাত্মক লাগে পুরাই। নাহিয়ান তার কাছাকাছি আসতে এক ধাক্কা দিয়ে তাকে পেছনে ঠেলে বলল, সরে যান আমার কাছ থেকে, একদম আসবেন না আমার কাছে। যান না, আপনার ফেভারিট লিনার কাছে যান। আবার যত্ন করে লিনা ডাকা হচ্ছে। নাহিয়ান শিশিরের ধাক্কায় এক চুলো নড়ল না। তবে তার কথা ভেবে অবাক হলো। যা বাবা, আমি কি করলাম? সবাই তো ওকে লিনা বলেই ডাকে। শিশির ভেঙচি কেটে বলল, সবাই তো ওকে লিনা বলেই ডাকে, তাহলে নাম ইয়ালিনা রেখেছে কেন? নাহিয়ান দুষ্টু হেসে বলল, কি ব্যাপার ম্যাম, আপনি কি জেলাস? যাই হোক, এই যে কান ধরেছি, আর বলবো না ওকে লিনা। এখন থেকে ইয়ালিনা বলেই ডাকবো, হয়েছে? যা ইচ্ছে বলুন, আমার কি? তীব্র আক্রোশের কণ্ঠে কথাটা বলে ধূপধাপ পা ফেলে রুম থেকে বের হয়ে যায় শিশির। নাহিয়ান শুধু তাকিয়ে থাকে অপলক তার চাওয়ার পানে। তারপর তার শিশির বিন্দুর হিংসার কথাগুলো
মনে করে মাথা নিচু করে মুচকি হাসে। পরের দিন সকালে ঘড়ির কাঁটায় সকাল প্রায় 9:30 ছুঁই ছুঁই। আজকে সবাই বিয়ের শপিংয়ে যাবে। সকাল থেকে সেই তোড়জোড় চলছে, তবে এই ব্যাপারে কোনো আগ্রহ নেই শিশিরের। কালকে রাত থেকে তার মেজাজটা অনেক বেশি গরম। নাহলে শপিংয়ের ব্যাপারে সে সবসময় এক পায়ে খাড়া। রুমে শুয়ে শুয়ে মোবাইলে রিলস দেখছিল সে। হঠাৎই দরজার বাইরে থেকে নিঝুম বলে, আপু যাবে না? সবাই তো রেডি হয়ে তোমার জন্য ওয়েট করছে। শিশির মোবাইল থেকে মুখ না তুলে বলে, না রে নিঝু, সবাইকে চলে যেতে বল, আমি যাব না। কেন আপু, চলো না, তোমাকে ডাকছে, নিচে দাদি জানো তো ডাকে। দাদিজার নামটা শুনে শিশির বিছানা ছেড়ে উঠে। এই মানুষটা শিশিরকে অনেক বেশি যত্ন করে। এখন যদি সে না যায় তাহলে যদি তাতে দাদিজান উপরে চলে আসেন, না না এমনিতেই তিনি অসুস্থ, তাকে আর কষ্ট দেওয়া যাবে না। কিন্তু শিশিরও তো ইচ্ছা করছে না, কি আর করা যাবে। সে ফ্রেশ হয়ে একটা ল্যাভেন্ডার কালার গাউনের সাথে সাদা লেগিংস আর সাদা হিজাব বেঁধে বাইরে আসে। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল এতক্ষণ নিঝুম। মাশাআল্লাহ আপু, তোমাকে ভীষণ সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। শিশিরকে দেখে সে শিশির মুচকি হেসে বলে, বাবা এত কথা কোথা থেকে শিখেছিস? কোথা থেকে শিখবো মানে? আমি বড় হয়ে গিয়েছি, ক্লাস 10-এ পড়ি আমি। ওরে বাবা, মেয়ে তো ভীষণ বড় হয়ে গেছে, তা পাত্র খুঁজি। নিঝুম সামান্য লজ্জায় মাথা নিচু করে। তা দেখে শিশির মুচকি হেসে বলে, পাকনি বুড়ি। নিচে এসে সে দেখতে পায় পুরো ড্রয়িং রুম জুড়ে লোকজনের সমাবেশ। বাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে মেয়েরা পর্যন্ত সবাই আজ শপিংয়ে যাবে। এদিকে এত ভিড়ের মাঝে সামান্য অসুস্থ হয়ে পড়েছে ইলমা, তাই সে আর সাজিদ কোথাও যাবে না। একে একে সবাই বের হতে শুরু করলো। চৌধুরী আবাসন থেকে বের হলো বড় বড় 8টি প্রাইভেট কার। বাকি রইল শুধু শিশির, নাহিয়ান, সৌজন্য ও নিঝুম, নির্ঝর, ইয়ালিনা আর নিঝুমের কিছু কাজিনরা, অর্থাৎ বাড়ির নবীনরা। নির্ঝর প্রথমে শপিংয়ে যেতে রাজি হচ্ছিল না, তবে বাড়ির সবার আর নাহিয়ানের জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে যেতে হচ্ছে তাকে। তাদের সবাইকে অন্য একটা গাড়িতে তুলে দিল নাহিয়ান, যেটা যাবে নির্ঝরের তত্ত্বাবধানে। তাদের গাড়িটিও কিছুক্ষণের মধ্যে ছাড়িয়ে যায় চৌধুরী আবাসন। শিশির থ মেরে দাঁড়িয়ে আছে। নাহিয়ান সেদিকে তাকিয়ে বাইকে স্টার্ট দিতে দিতে বলল, কি ব্যাপার ম্যাম, এই গরমের ভেতর এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি? তা কি করব? আপনি শপিংয়ে যাবেন না? কিসে করে যাব? গাড়ি তো চলে গেল। নাহিয়ান নিজের বাইকের দিকে তাকিয়ে বলল, কেন, বাইক পছন্দ হচ্ছে না? গাড়ি বের করতে বলবো? নাহিয়ান পাশ ফিরে ড্রাইভারকে ডাকতে যাবে, তার আগে শিশির বলল,